আমি থিয়েটারটা জানিই না কিছু, আমি বলি থিয়েটারটাকে ভালোবাসি, আমি থিয়েটার করি। আচ্ছা বলুন তো ভাই, স্ট্যানিস্লাভস্কি কে ছিল আমি জানি না, ওই ছেলেটার মতোই, কে জানে কোথায় থাকে, ঘুরেই চলেছে, রেস্টুরেন্টে খাচ্ছে, প্রেমপত্র লিখছে, কিচ্ছু জানে না তার সম্বন্ধে। কাজে আমি থিয়েটারটা করি, থিয়েটার সম্বন্ধে আমি এখানে খোঁজই রাখি না, আমি তো জানি না থিয়েটার সম্বন্ধে, আমি থিয়েটার ভালোবাসি, কী লাভ। এবার আমার একটা ব্যাংকে একজন এসেছিল অ্যাকাউন্ট খুলতে, এক ভদ্রমহিলা, ভদ্রলোক, আমরা বুঝবো স্বামী স্ত্রী, এবং স্বামী স্ত্রী অ্যাকাউন্ট খুলতে এসে আমরা ব্যাংকের পরিভাষায় বলি জয়েন্ট অ্যাকাউন্ট, তাই তো, জয়েন্ট অ্যাকাউন্ট, স্বামী স্ত্রী খুলবে জয়েন্ট অ্যাকাউন্ট। ভদ্রলোক এসে বললো আমি এটা না কোঅর্ডিনেশন অ্যাকাউন্ট খুলব। আমরা কোঅর্ডিনেশন মানে অনেক কষ্টে উদ্ধার হলো যে কলেজে ছেলে মেয়ে একসাথে হলেও ওটা কোয়েট কলেজ বলতো, মানে কোএডুকেশন কলেজ। তা ওনার যা পড়াশোনা ওইটা মাথায় আছে, ব্যাংকে যে জয়েন্ট হয়ে গেছে সেটার মাথায় নেই। উনি বলছেন এটা কোএডুকেশন অ্যাকাউন্ট। তা আমরা তো খুব হাসাহাসি করছি। এবার ফর্ম ফিল আপ হচ্ছে, এটা আরও মজার, আরও হাইট। ফিল আপ করার সময় এক জায়গায় আছে রিলেশনশিপ। তা ভদ্রলোককে যে অফিসার বসেছিলেন আমায় ডাকছেন, এই সংগ্রাম এদিকে এসো, এদিকে এসো। গেছি, উনি তো কোএডুকেশন অ্যাকাউন্ট খুলবেন। আমি কী বললো কোএডুকেশন? আমি বুঝতে পেরেছি, গড়িয়া কলেজ তো কাছে, পাশেই আমার ব্যাংক, কাজে গড়িয়া কলেজে কোএডুকেশন তো পড়ি, বাকিটা কী বড়, বাকিটা ফর্ম ফিল আপ করতে হবে। তা রিলেশনশিপ, তা আমি, উনি জিজ্ঞেস করছেন কি আপনার ওয়াইফ? বললো না, ওয়াইফ না, না। এখন আমাদের আগেকার দিনের ব্যাংক এখন অনেক আধুনিক হয়েছে, তখনই কিন্তু খুব একটা কিছু ছিল না, অবলিক ওয়াইফ, অবলিক সিস্টার, অমুক এসব থাকতো, মানে কার সাথে তুমি খুলছো আর কিছু থাকতো না। এখন কোনো বাধা নেই, ফ্রেন্ড হলেও খোলা যায়। তাহলে কি মানে কি লিখবো? না আমি ওনাকে ভালোবাসি। কি? আমি ওনাকে ভালোবাসি। ভালোবাসার উপর তো কেমন করে যাবে না, এই মানে কি, তাকে কিছু বলাও যাচ্ছে না, দুজনেই তো বয়স্ক। এখন এমনভাবে বলছেন আমি তোমাকে ভালোবাসি, আমার খুব ইন্টারেস্ট। ওই যে থিয়েটার দাঁড় করাই না সব কিছুর সাথে, আমি পায়ে পায়ে গেলাম, গিয়ে বললাম যে ওনার বিয়ে হয়ে গেছে? আপনারও বিয়ে হয়ে গেছে? না আমি বিয়ে করিনি, আমি তো ভালোবাসি। উনি বিয়ে করেছেন, ওনার 3টে ছেলে আছে, ওনার 3টে ছেলে আছে মহিলা, আর উনি বিয়ে করেননি, ওনার সব টাকাই মহিলাকে দিয়ে যাবেন। এই ভালোবাসার অন্ত আমি পাইনি। এই শিল্পের কোনো সৌন্দর্যের ব্যাখ্যা আমার কাছে নেই, এটাও রবীন্দ্রনাথ বলেছেন, পরে আসতে। কাজেই সৌন্দর্য যে নিজের মধ্যেই সামঞ্জস্যপূর্ণ তাহা কিন্তু নয়। সৌন্দর্য তার মধ্যেই যে সামঞ্জস্যপূর্ণ তাহা কিন্তু নয়। সমস্ত জগতের মধ্যেই সামঞ্জস্যপূর্ণ হয়, সমস্ত জগৎ ধরে, মানে কোনো একটা জিনিস এইটা সুন্দর তা নয়, সবটা মিলিয়ে সুন্দর। যেটা রবীন্দ্রনাথের এই মোহিত চট্টোপাধ্যায়ের সুন্দর নাটকের মধ্যে আছে, এই বর্ণনা দিয়ে কাউকে সুন্দর করা যায় না। ধরুন কারো দাঁতটা উঁচু, কারো নাকটা খেঁদা, আপনি যদি বর্ণনা দেন তাহলে বিপদ আছে। যদি কেউ সুন্দর পড়ে থাকে বুঝবে, তাহলে করা যায় না। হাঞ্চ ব্যাক অফ নটরডেমের গির্জার যে কুঁজো লোকটা আছে, তার যে ছবিটা, লোকটা তো ভালো না, কিন্তু ওই যে গির্জার অত বড় ঘন্টা, তার সাথে নটরডেমের লোকটা বসে আছে, চার্চের চূড়াটা দেখা যাচ্ছে, তার সাথে সাইডের আকাশে খানিকটা মেঘ, সবটা মিলে সুন্দর। বিচ্ছিন্ন করে আনলে সৌন্দর্য থাকবে না। শুধু নটরডেমের লোকটাকে বিচ্ছিন্ন করে ওখানে রাখো, বলবে না লোকটা কুৎসিত, সৌন্দর্য কোথায়? কিন্তু ওইখানে জুড়ে দাও, সমগ্র মিলে সুন্দর। শিল্প সমগ্র জুড়ে হয়, বিচ্ছিন্ন করে নিয়ে শিল্পকে দেখা যায় না। থিয়েটার তাই, থিয়েটারের শিল্প হচ্ছে সবটা সমগ্র, বিচ্ছিন্ন নয়। তুমি যখন মিউজিক করবে, লাইট করবে, সংলাপ বলবে, সমস্তটা সমগ্র মিলে সৌন্দর্য ফুটে উঠবে। কিন্তু একটা বিচ্ছিন্ন, আমার নাটকে আমি বহু বছর আগে আমাকে গড়িয়ার একটা দল আমাকে বললো যে রন্দা আপনি সত্যদার সাথে একটু আসবেন। আমি কেন? বললো একটু লাইটের স্কিমটা করে দেবেন। বললাম লাইটের স্কিম, আচ্ছা করে দেবো। তা গেলাম মহামায়ীতলা, গেলাম সাইকেল নিয়ে গেলাম সত্যদার আমি। তা আমাকে বলছে সেই দলটি, আসলে এইবারে না আমাদের অভিনেতা প্রায় নেই, অনেকেই এবার করতে পারবে না, অন্য অভিনেতা কাঁচা তারা করবে, এবার আমরা একটু লাইটে জোর দিচ্ছি। মানে আমাকে নিয়ে গেছে যে ওরা নাটকের লাইটে জোর দিচ্ছি, মানে সাংঘাতিক একটা ব্যাপার করবো, আপনাকে নিয়ে এসছি, সত্যতা আছে, একটা করে দেবেন, একটা কিছু, অভিনয়টা এবার ভালো হবে না। একে আমি কি আর্ট বোঝাবো?
এর সাথে এতে তো কিছু বলার নেই আমার। আমি সত্যদাকে বললাম যে আপনি, তখন সত্যদার সাথে আমি অনেক কাজ করে দিয়েছি, সত্যদা নানা রকম কাজ, পুজো মণ্ডপের কাজও করে, চণ্ডীপাঠ করে, লাইটে নানা কিছু করা, এগুলো ওই সময় করে দিয়েছিলাম 75-76 ওই পিরিয়ডটা। তা ওদের ভাবে ওরা কিন্তু আলাদা করে লাইট করেই লোককে মাত করে দেবে, ওরা কিন্তু আর অন্যটা ভাবছে না, মানে শিল্পের অন্যান্য উপাদানগুলো নিয়ে ওরা ভাবছে না, ওইটা করলেই যেন হয়ে যায়। এখানে রবীন্দ্রনাথ বলছেন ওটা শিল্প নয়, শিল্পহীনতা। তুমি বিচ্ছিন্ন করে দিলেই শিল্পহীনতা, ওটা শিল্পকে হানি করা হচ্ছে। বিচ্ছিন্ন করে দেখবে না তুমি, একটা মেয়ে দারুণ সুন্দর, চোখ মুখ নাক খুব সুন্দর, মেয়েটা শুধু কানে শোনে না, কথা বলতে পারে না, এটাও সুন্দর। ট্র্যাজেডি কি সুন্দর নয়? ট্র্যাজেডি নাটক, ট্র্যাজেডি উপন্যাস আমি অসুন্দর বলতে পারবো? এটা তো একটা ট্র্যাজেডি। আমাদের মনের মধ্যে একটা দুঃখ এসে বাসা বাঁধে না? এত সুন্দর মেয়েটা দেখতে, আহারে মেয়েটা কানেও শোনে না, কথাও বলতে পারে না, এটা কষ্ট জন্ম দেয়। এবার যখন মেয়েটা আকারে ইঙ্গিতে কথা বলতে থাকে, ওই বাচ্চা মেয়েটা, তখন কোথায় ও যখন বোঝাতে পারে একটা আনন্দ হয় না? মেয়েটা কিন্তু জয় করে ফেলেছে। ওর কথা বলতে না পারা, ওর কানে শুনতে না পারা, ও কিন্তু অ্যাচিভ করেছে এমন একটা জিনিস যা দিয়ে তোমার সাথে কমিউনিকেট করতে পারছে, তখন একটা আনন্দ হয়। মেয়েটা প্রতিবন্ধী নয়, প্রতিবন্ধকতাকে ও জয় করছে, তখন একটা আনন্দ হয়। অর্থাৎ ওইটাও শিল্পের মতন আমরা দেখতে পাই। এরকম বহু আছে, মাধ্যমিক পরীক্ষা দিল এই বছর, পা দিয়ে রেজাল্ট বেরোলো, রিক্সাওয়ালার মেয়ে ফার্স্ট হয়েছে। আমার এক বন্ধু ছোটবেলায় মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোলো না, খবরের কাগজ অন্য বাড়িতে দিয়ে আসতো, বলো বাড়িতে প্রচণ্ড মারবে জানিস তো, একটা করে খবর পাবে সমস্ত কাগজে, রিক্সাওয়ালার ছেলে ফার্স্ট হয়েছে, অমুক বাড়িতে বাসন বাজে তার মেয়ে এত হয়েছে, আর বাবা কি খেলায় তোকে এত দিচ্ছি, তোর এই রেজাল্ট দেখ কি হলো। ওই জন্য খবরের কাগজ অন্য বাড়িতে দিয়ে আসতো, যে এই কটা দিন বাড়িতে খবরের কাগজ ঢুকতেই দেবো না, কেন ফালতু বিপদে পড়বো। কাজে ওই যে যখন ওই পা দিয়ে লিখে ফেললো, সেটাও একটা কিন্তু শিল্প, পা দিয়ে লেখা একটা সাংঘাতিক শিল্প, এবং সেটা অ্যাচিভ করলো, সেটা শিল্পের উত্তরণ, অ্যাচিভ করে ফেলেছে সে ওই জায়গাটা। আচ্ছা, বলছে এই কদর্যতা, অসৌন্দর্য, এটা শয়তানের দলভুক্ত, তাই তো? কোনো কিছু কদর্যতা, অসৌন্দর্য, এগুলো শয়তানের দলভুক্ত তো। এবং সেটা যে কিভাবে করিয়া থাকে, গায়ের জোরে করিয়া থাকে। কোন একটি শয়তান তার গায়ের জোরে, তার দুর্বুদ্ধির জোরে সেগুলো অ্যাচিভ করে থাকে। তাও পারিত না, কতটুকুই বা তার গায়ের জোর। সত্যি প্রকৃতির তুলনায় একটা মানুষের গায়ের জোর কতটুকু, বা একটা মানুষ জাতির গায়ের জোর কতটুকু। কিন্তু প্রকৃতি তাহা হইতে বুঝি সৌন্দর্য অভিব্যক্তি সবাইকে মিলাইয়া দেয়। অর্থাৎ আমরা যখন নাটক করি, সুন্দর এবং অসুন্দরের মধ্যে ক্ল্যাশ হয়, সুন্দর জয়যুক্ত হয়। তুমি যদি ওথেলো দেখো, শেক্সপিয়ারের ওথেলো, ইয়াগো, নায়ক ভিলেন, ভিলেন জয়ী হতে হতে নায়ক জয়ী হয়, তাহলে আমি ইয়াগো চরিত্রের অভিনেতার অসুন্দর চরিত্র বলে তাকে বাতিল করে দেবো? বাতিল করে দেবো না তো, সৌন্দর্যের অন্তর্ভুক্ত হবে সে। ভিলেনও তো অভিনেতার সৌন্দর্যের অন্তর্ভুক্ত, তাকে তো আমি বাতিল করতে পারছি না। তুমি দেখো আমাদের মেঘনাথ, মেঘের আড়াল থেকে লড়াই করলো, ডিভিশন, রাম রাবণ। তুমি যদি রাবণকে গুরুত্ব না দাও, রামের মাহাত্ম্য থাকবে? থাকবে কি?
রামের তো সাংঘাতিক, রাবণের সাংঘাতিক পৌরষ, সে কি সাংঘাতিক লোক, সবকিছু পারে সে, তাকে রাম হারায়। সে যদি ওই শক্তিশালী না হয়, রামের সৌর্য বীর্য থাকে না। তাহলে রামের সৌন্দর্য বৃদ্ধির জন্য তো রাবণের দরকার হয়েছে। তাহলে রাবণকে অ্যাবসেন্ট করিয়ে দিলে রামের সৌন্দর্য বা তার সৌর্য বীর্য কোথায় যেত? থাকতো কি? থাকতো না। এটা প্রকৃতি সৃষ্টি করে দেয়, সবকিছু প্রকৃতি সৃষ্টি করে দেয়। দ্বিতীয়ত, এই জগতের সাথে সৌন্দর্যের একটা অদ্ভুত ঐক্য থাকে, সবসময় ঐক্য থাকে। জগতের সর্বত্রই তার দোসর আছে, এই জন্য সৌন্দর্যকে সকলের ভালো লাগে। অর্থাৎ জগতে যেখানে যা পাবে, যা কিছু আছে, একটা বন্ধুত্বের জায়গা সবসময় মানব জীবনে থাকে। সবসময় একটা প্রচণ্ড ঝড় এলো, ঝড়ের একটা রূপ কল্পনা করে লেখক লিখলেন, কবিতা লিখলেন। তোমার ঘরের চালা কাঁপতে থাকলো, তুমি ভীত হলে, এত বড় ঝড়, তুমি ভীত হলে। আরেকজন কবি ঝড়ের মাহাত্ম্য নিয়ে লিখল, তখন তোমার রাগ হতে পারে যে আমার ঘর কাঁপছে আর তুমি সারা কবিতা লিখছো, ইয়ার কি মানে জায়গা পাও না? তা তো বললে হবে না। যদি সে কবি শক্তি তার থাকে, যদি তার ঘরও পড়ো হয়, সে একটা কবিতাই লিখবে। সে ভয়ে কবিতা লেখা বন্ধ করে দেবে না, তাকে লিখতেই হবে। যদি পড়েও যায়, চালাটা তুলে নিয়ে আবার আরেকটা সে লিখবে। একটা অদ্ভুত সামঞ্জস্য মানুষের সাথে প্রকৃতির হয়ে আছে, কেউ রুখতে পারবে না সেটা। মানুষের মধ্যেই ওটার জন্ম হয়। আমাদের বাংলাদেশের এমন কোনো ইয়ং ছেলে নেই, এটা কবিদের কথা, দার্শনিকদের কথা, সারা জীবনে একটা কবিতা লেখার অ্যাটেম্প করেনি। খুললে দেখা যাবে একেবারে নিরেট যদি সে না হয়, তাহলে এক লাইন লেখার কথা ভাবেনি এমন ছেলে বাঙালিদের মধ্যে নেই। যদি থাকে তাহলে সেই ছেলেটি জীবনে কোনো মেয়ের দিকে তাকায়, এটাও কবিতা বলছে, জীবনে তাকায়, তার জন্য কবিতা লেখে না। যখনই তাকাবে একটা কবিতা লিখতে ইচ্ছে করবে। একটা বয়স 80 বছরে লেখে কেউ এই কবিতা, এই দেখ, না বলে দিলি তো, না বললে হবে না। হ্যাঁ, কে? হ্যাঁ, রবীন্দ্রনাথ নিজে 81 বছর বয়সে শেষের কবিতা লিখেছেন, মৃত্যুর ঠিক আগে। কি করে লিখলেন? ওরকম একটা প্রেমের উপন্যাস লিখে বসে আছেন 80 বছর বয়সে, তুমি একবারে শুভ না করে দিলে হবে? উৎসাহ বোধ কর, 80 বছরে তুইও লিখতে পারবি। কাজে রবীন্দ্রনাথ লিখেছেন তো, তার জন্য তো রবীন্দ্রনাথকে পড়ছি আমরা এত বছর বাদে, 150 বছর হয়ে গেছে। রবীন্দ্রনাথকে নিয়ে আমরা আলোচনা করছি। তিনি পারতেন, এটা তিনিই পারতেন, আর কেউ পারতেন। কাজেই আমাদের মনের মধ্যে এমন জিনিস আছে, সৌন্দর্যের সঙ্গে যার অত্যন্ত ঐক্য হয়, মনের মধ্যেই আছে ওটা। সুন্দর দেখলেই আমাদের একটুখানি মনে হয় যে এটা আরেকবার দেখি মনে হয়। একটা আমাদের মধ্যেই সৌন্দর্যের একটা ঐক্য তৈরি হওয়া আছে, মানব জন্মের সঙ্গে সঙ্গে ঐক্য তৈরি হয়ে আছে। সৌন্দর্য দেখা মাত্র আমাদের মিত্র বলিয়া মনে হয়। যখনই সৌন্দর্য কিছু দেখি, যার কিছুর মধ্যে মনে হয় ও আমার বন্ধু, আমি ওকে ভালো করে দেখি, আমি ওকে উপভোগ করি, এইটা সবসময় মনে হবে। মন এবং হৃদয় সেই দিকে ছুটিয়া যায় সৌন্দর্য দেখিলে। সৌন্দর্যের সঙ্গে সবার মতের মিল হয় মনের মতন বলিয়াই। সৌন্দর্যের সঙ্গে সবাই একমত, এইটা ভালো সুন্দর একমত হবে। কারণ কি? তার মনের মিল হয়, ভীষণভাবে মনের মিল হয়। কদর্যতার সঙ্গে মনের মিল কোনোদিন হয় না। আমরা সকলেই কিছু না কিছু সুন্দর না হইতাম, তাহলে সুন্দর ভালোবাসিতাম না। রবীন্দ্রনাথ লিখতে পারে আমরা সকলেই
সকলেই কিছু না কিছু বিষয়ে সুন্দর, তার ফলেই সুন্দরের সহিত আমাদের বন্ধুত্ব হয়। আমরা যদি তা না হইতাম তাহলে সুন্দরের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হইতো না। সকলের মধ্যেই সৌন্দর্য আছে। এটা এতক্ষণ যে পড়লাম, এটা কি শুধু চোখে দেখার সৌন্দর্য মনে হয়? হ্যাঁ, চোখে দেখার সৌন্দর্য শুধু তা তো নয়। অর্থাৎ সুন্দর হলে চোখে দেখি আর কিছু তা তো নয়। একটা মানুষের ব্যবহার খুব সুন্দর, চোখে দেখতে পাই না, কি করি? অনুভব করি, উপলব্ধি করি। মানুষের দেখেছিস ব্যবহার, এই হচ্ছে শিক্ষিত মানুষের ব্যবহার। এরকম বলি না আমরা, দেখ এই লোকটা জন্মজুরি করে, কিন্তু লোকটার সহবত জ্ঞান দেখেছিস, কি কথাবার্তা দেখেছিস? এটা কেন বলি আমরা? ওটা তো চোখে দেখা যাচ্ছে না, আমরা অনুভব করছি, কমিউনিকেট করছি তার সাথে। তাহলে সৌন্দর্য শুধু চাক্ষুষ করলেই সুন্দর এরকম নয়। থিয়েটারের ক্ষেত্রে দৃশ্যকাব্য এবং শ্রব্যকাব্য যেহেতু আছে, সেহেতু চোখে দেখে একটা সুন্দর বলছি, কিন্তু যেটা দেখতে পাচ্ছি না সেখানেও সুন্দর একটা অধিষ্ঠান করে আছে। অর্থাৎ এমন একটা চরিত্র অভিনয় করছে, সে চরিত্রের কোনো সংলাপ নেই, তার কতগুলো অভিব্যক্তি আছে, তার একটু মুভমেন্ট আছে, সেটা দেখে আমাদের খুব চমকে যাচ্ছে, আরে বাবা, কোনো ডায়লগ নেই কিন্তু কি করছে। তাহলে কি হলো? শুধু দৃশ্যকাব্য আছে, শ্রব্যকাব্য নেই, কিন্তু ওই দৃশ্যের মধ্যে তার সৌন্দর্য আমরা অনুভব করতে পারছি, চাক্ষুষ না শুনলেও, কানে না শুনলেও। অর্থাৎ সৌন্দর্য শুধু কথার মধ্যে আছে এমন নয়, সৌন্দর্য শুধু ডায়লগের মধ্যে আছে নয়, সৌন্দর্য শুধু পরিচালনার মধ্যে আছে তা নয়। সবটা যেটা বললাম সবটা মিলিয়ে সৌন্দর্য আছে, সমস্তটা মিলিয়ে একটা সৌন্দর্য তৈরি হয়। থিয়েটারে আরো বেশি এই জায়গাটা। সমস্ত পণ্ডিত মানুষ যারা শিল্প নিয়ে লেখালেখি করেছেন, আমাদের বোঝাবার চেষ্টা করেছেন, তারা প্রত্যেকেই বলছেন শিল্পে প্রকৃত কোনো সংজ্ঞা হয় না। সবাই বলছেন এটা হতে পারে না, এটা এত দূর বিস্তৃত, এত বহুধা বিভক্ত, এত দ্বন্দ্বের মধ্যে আছে এবং এত গভীরে ঢুকে আছে ভাবনার, সেটা আমি একটা সংজ্ঞা দিলাম, এটা হতে পারে না, এটা হয় না। একজন বলছেন, ক্রোচে, যার কথা বললাম, বেনিফেন্টো ক্রোচে, শিল্প একটা ধ্যান, যিনি আর্ট ফর আর্টস থেকে প্রবক্তা। শিল্প একটা ধ্যান। ধ্যান মানে কি? ধ্যান মানে চোখ বুজে বসে থাকা। তাহলে শিল্প হবে কোথা থেকে? ওনার বক্তব্য এখান থেকেই শিল্প উঠে আসে, জন্ম নেয়, আমরা বুঝতে পারি না। আবার বলছেন শিল্প কল্পনার প্রকাশ, ওই ধ্যান থেকে কল্পনা, কল্পনা থেকে প্রকাশ। হয়তোবা হতে পারে, কিন্তু আমরা যার প্রবক্তা, সোসাইটির প্রবক্তা, শিল্প সোসাইটি, শিল্প সমাজের, আমরা তা বলবো যে না, শিল্প ধ্যানের বস্তু নয়। ধ্যান বলতে আমরা বলবো মনোযোগ যদি হয়, থিয়েটারের পরিভাষায়, সেটা একটা অধ্যায়, সেটা পরে আসবো প্র্যাকটিক্যাল কাজে। রবি ঠাকুর বলছেন শিল্প বিস্ময়ের প্রকাশ। শিল্প মানে এক বিস্ময়। যদি বিস্ময় না তৈরি হয় তাহলে শিল্পের কোনো মানে হয় না। এখানে প্রত্যেকেই নাম জানে আমাদের পৃথিবী বিখ্যাত আর্টিস্ট পাবলো পিকাসো। নাম শুনেছিস? পাবলো পিকাসো কোনোদিন সোনারপুরে আসে, এলে কি ভালো হতো। পাবলো পিকাসো পৃথিবী বিখ্যাত আর্টিস্ট। তা তিনি একটা ছবি এঁকেছিলেন হিটলারের আমলে, বিখ্যাত ছবি, পৃথিবী বিখ্যাত ছবি। কি নাম? বুবাই হচ্ছে গুগল। হ্যাঁ ঠিক, প্রচন্ড স্মৃতিশক্তি। সানফ্লাওয়ারটা আমাদের স্যার হার্সের, এই সানফ্লাওয়ারটা আমাদের আয়ুধার নাটকে জয় ব্যবহার করেছিল, পাবলো পিকাসোর ওই ছবিটা। ওই একটাই পাবলো পিকাসোর নাম জানে, সানফ্লাওয়ার। তিনি একটা ছবি এঁকেছিলেন হিটলারের বিরুদ্ধে, সে ছবিটা আমার কাছে আছে,
মানে পোস্টকার্ড ফর্মে আছে। সারা পৃথিবী বিখ্যাত হয়ে গেল সেই ছবিটা। হিটলারের লোক দৌড়ে এলো বাড়িতে, গেস্টাপো বাহিনী যাদের বলতো। পিকাসোকে বলল, এই ছবিটা আপনি এঁকেছেন? পিকাসো উত্তর দিয়েছিলেন, না, ছবিটা আপনারা এঁকেছেন। এইটা শিল্প, পিকাসোর কথাটা শিল্প হয়ে যায় যে সত্যিই তো উনি তো এঁকেছেন কাগজে, আসল ছবিটা কারা এঁকেছে? হিটলারের বাহিনী এঁকেছে, গেস্টাপো বাহিনী এঁকেছে। উনি বলছেন আমি আঁকিনি, এটা আপনারা এঁকেছেন। সঙ্গে সঙ্গে আমরা এর মধ্যে একটা অপার বিস্ময় খুঁজে পাই যে এই কথাটা উনি বললেন, আমাকে ভাবতে বসতে হয়। যেটা ব্রেক্ট যখন গ্যালিলিও লেখেন, গ্যালিলিও যখন চার্চের কাছে সারেন্ডার করেন, পরে ফিরে আসছেন, 3 জন লোক আছে বাড়ির সামনে, ওর ছাত্র ফেদারজনি, ওর ছাত্র আন্দ্রেয়া আর মেয়ে ভার্জিনিয়া দাঁড়িয়ে আছে। গ্যালিলিও ঢুকছেন, কোর্টের কাছে সারেন্ডার করেছেন। 3 জনে কথা বলতে পারছেন না, তারা অগাধ শ্রদ্ধা গ্যালিলিওর প্রতি। তখন একজন আন্দ্রেয়া বলে ওঠে, হায় সেই দুর্ভাগা দেশ যেখানে একজনও বীর নেই, মানে যে চার্চকে চ্যালেঞ্জ করতে পারে। বিখ্যাত সংলাপ ব্রেক্টের। গ্যালিলিও ঘুরে বলেন, হায় সে দুর্ভাগা দেশ যেখানে শুধু বীরেরই প্রয়োজন হয়। তখন আমরা কথা শিল্প পাই নাট্যকারের কাছ থেকে। সাংঘাতিক একটা চাবুক মারে যেন আমাদের, সত্যিই তো, যে দেশে শুধু বীরেরই জন্ম লাগে, জন্ম দিতে হয়। কাজেই এটা বিস্ময় সৃষ্টি করে। সংলাপ আমাদের থমকে দেয়, থামিয়ে দেয়। অর্থাৎ শিল্পের মধ্যে বিশ্বাস, বিস্ময়। আর একটা হচ্ছে শিল্পের সবচেয়ে বড় যে এটা মহিদ্দা আমাদের বুঝিয়েছিলেন, সেটা হচ্ছে ওয়ান্ডার এলিমেন্ট। একটা শিল্পে যদি ওয়ান্ডার এলিমেন্ট না থাকে সেটা শিল্পই নয়। ওয়ান্ডার এলিমেন্ট মাস্ট শিল্পের মধ্যে, তুমি থিয়েটারে অন্তত, ছবিতেও তাই। আমাদেরই এক বন্ধু এখানে আসে, প্রদীপ মৈত্র, বড় একজন নামকরা শিল্পী। প্রদীপের একটা এক্সিবিশন হলো বিড়লাতে, আমাকে বলেছিল রমনদা যেও, আমি গেছিলাম। আমি আর তীর্থঙ্করও গেছিল সেদিনকে, আমরা দেখছিলাম বড় বড় ছবি, মানে এই দেয়াল জুড়ে একটা করে ছবি, ওর 25টা ছবির এক্সিবিশন ছিল। বিষয় ছিল চ্যারিয়েট অফ সিভিলাইজেশন, সভ্যতার রথ। সেটা ট্রেন, কয়লার ট্রেন যখন ছিল তার ইঞ্জিনগুলো নিয়ে ও 26টা ছবি এঁকেছিল। ওর কম বয়সের কাজ, মানে 8 কলেজ থেকে বেরোবার পরের কাজ, জল রং, সব জল রঙের কাজ। এবং দ্বিতীয় ছবির সামনে আমি আর তীর্থঙ্কর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আমি যে ছবিটার সামনে দাঁড়িয়েছিলাম একটু দূরে চলে গেলাম। দূরে চলে মনে হচ্ছে কি এক্ষুনি ছবি, মানে ছবির ইঞ্জিনটা স্টার্ট করে দেবে। একটু ধোঁয়া উঠছে, একটু কাঁপুনি আছে, মানে ইঞ্জিনটা এগোচ্ছে, চ্যারিয়েট অফ সিভিলাইজেশন এগোচ্ছে। এবং আমি, প্রদীপ আমাকে বললো, না কেমন লাগছে, আমার পাশে এসো। ওকে বললাম, মহিদ্দা এইটা আমাদের বোঝাবার চেষ্টা করেছেন, ওয়ান্ডার এলিমেন্ট। তোমার ছবিটা স্থির, কিন্তু আমার মনে হচ্ছে ছবিটা ছুটে বেরিয়ে চলে যাচ্ছে, দাঁড়িয়ে নেই ওখানে। ইঞ্জিনটা একটা গতি পেয়ে গেছে, ছবি আঁকার মধ্যে সেটা আছে। দিস ইজ ওয়ান্ডার এলিমেন্ট। প্রদীপ আমার বলছে যে মহিদ্দা বলেছে, না হ্যাঁ তুমি একদিন নিয়ে যাবে মহিদ্দার কাছে। চলো, যে কোনো দিন চলো, আমার সাথে গেছিল, আমার সাথেও গেছিল। মহিদ্দা আরও এলাবোরেটলি ওকে বলেছিল যে থিয়েটারের ক্ষেত্রে এটা মারাত্মক দরকার, ওয়ান্ডার এলিমেন্ট দরকার, যেটা থিয়েটারকে দান করিয়ে দেয় শিল্পের ক্ষেত্রে। শুধু একটা থিয়েটার করলাম এটা বড় কথা নয়, আমার কল্পনা শক্তির কতটা বহিঃপ্রকাশ হবে যেখানে ওয়ান্ডার এলিমেন্ট থাকবে। এই ওয়ান্ডার এলিমেন্ট এবং বিস্ময় তৈরি পাবলো পিকাসোর ছবিতে আছে। আমি দিল্লি ছিলাম 2003 সালে, ওই এনএসডি দিল্লি কালীবাড়ির জাজ হয়ে গেছি। অখণ্ড অবসর, সন্ধ্যাবেলা নাটক দেখা, সারাদিন আড্ডা মারা, সারাদিন ঘুরতাম ফিরতাম, বন্ধুবান্ধবদের সাথে আড্ডা হতো। এখন অনেক বন্ধু হয়ে গেছে দিল্লিতে, তখন বন্ধু কম ছিল। তা সারাদিন আমরা আড্ডাই মারতাম, এদিক ওদিক ঘুরতাম। তা আমাদের পাশের ঘরে অশোকবাবু বলে এক ভদ্রলোক ছিলেন, উনি আর্ট কলেজের ভাইস প্রিন্সিপাল। তো অশোকদা আবার থিয়েটারের খুব ভক্ত। তো উনি, ওনার স্ত্রী, ওনার ছেলে, ওরাও বঙ্গভবনে ছিল। তা ওনার সাথে আলাপ হলো, উনি আমাদের ঘরে সকালবেলা আড্ডা মারছিলেন। তখন আমি বললাম, আমি দেখলাম এখানে যে পাবলো পিকাসোর এক্সিবিশন দিল্লিতে হচ্ছে, আমাদের ইচ্ছা একটু যাব দেখতে। তো অশোকদা আপনি আমাদের সাথে যাবেন?
ছবি তো তেমন বুঝবো না, আপনি যদি একটু বুঝিয়ে দেন। বললাম আমি তো আরেকবার যাবো, কারণ আমি রোজ একবার করে যাই, কারণ আমারও একটা এক্সিবিশন হবে, ওই গ্যালারিতে আমি যাচ্ছি এবং আমি আকণ্ঠ দেখছি কটা ছবি এসছে। বলো 1/4 তো আসেনি, দিল্লির এক্সিবিশনে 1/4 ছবিও আসেনি। আমি এত ইলাবোরেটলি বলছি না, সময় কম। এবার গেলাম, দেখতে গিয়ে ঘরের মধ্যে গার্ড আছে, কারণ আমাদের কলকাতায় পাবলো পিকাসো আসবে না, আমি ওদের বলেছিলাম। বললো না, আপনাদের সায়েন্টিফিক আর্ট গ্যালারি কলকাতায় নেই। বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন সল্টলেকে করতে। নিয়ম হলো মেন গেট থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে গ্যালারি হবে। পিকাসোর ছবি এক একটা কয়েক কোটি টাকা দাম, এবং 3টে গেট থাকবে, এতটা জমি লাগবে, এবং লাস্ট গ্যালারিতে ছবি থাকবে। ডাকাতি করতে গেলেও তার খুব মুশকিল আছে। এটা আর্ট গ্যালারির নিয়ম, ইন্স্যুরেন্স কোম্পানি নির্দিষ্ট। দিল্লি, বম্বে, ম্যাড্রাস আছে, কলকাতায় নেই। বুদ্ধবাবু খুব চেষ্টা করেছিলেন সল্টলেকে এরকম একটা ইন্ডিয়ান আর্ট গ্যালারি করতে, যেখানে পিকাসোর ছবি আনা যায়। অন্তত 1/4 ছবি এসেছিলো। একটা ছবি কথা বলি, ছবি বলবো না, আমি ছবি তো আমি বুঝি না তেমন, দেখি ছবি খুব, আমি দেখি, একাডেমি গেলেই দেখি। দেখলাম একটা ছবি, এই যে দ্বিজেন্দার ছবিটা আছে, ওই রকম যেখানটা মাথাটা আছে ওইখানে ছবিটা আঁকা, গোটা ছবিটা ফাঁকা, শুধু মাথার ওপর এরকম আঁকা আছে। তো অশোকদাকে বললাম, অশোকদা এটা শুধু মাথায় আছে, গোটাটা। বললো ঠিক আছে, তুমি একটু দূরে যাও। আমি দূরে গেলাম, এবার দেখো তো ছবিটা ভরাট লাগছে না শুধু মাথাটা ভারী লাগছে। বললো না, ভরাট লাগছে। বলে এটা পিকাসো। আমরা তো অনেক দিন ছবি আঁকছি, কলেজে পড়াচ্ছি, আমার সাহসেই কুলোবে না মাথার 4 ইঞ্চি ছবি এঁকে বাকিটা খালি রাখবো, সাহসে কুলোবে না। তুমি দূর থেকে দেখলেই বুঝতে পারবে পিকাসো ছাড়া কেউ এটা পারে না। ছবির বিষয়বস্তু কন্টেন্ট মিলিয়ে এমন একটা জায়গায় তৈরি করেছে যেটা ব্ল্যাঙ্ক রেখে দিলেও তোমার ভরাট মনে হবে। এই যে বললাম ওয়ান্ডার এলিমেন্ট, ছবিটা ওয়ান্ডার এলিমেন্ট, ছবিটা বিস্ময়, তাই শিল্প। এবার কি বলছেন, একটা এরকম একটা টুল মতন আছে উঁচু, তার উপরে না উত্তর কলকাতার কতগুলো বাড়িতে ইলেকট্রিকের কাঠের বাক্স আছে, যার ভেতরে মিটার বক্স থাকে, মেন সুইচ থাকে কাঠের। ওরকম একটা কাঠের বাক্স, কাঠের বাক্সের একটা ঢাকনা আছে, ঢাকনাটা ভাঙা, আর ঢাকনার যে কাঠটা সেটা হার্ডউড, মানে সেটা গায়ে কিরি দাগ হয়ে যায়, রেদা মারলে ওইরকম কিরি দাগ দেওয়া, এবং তার পেছনে ফেটে গেছিল পেরেক দিয়ে আটকানো, ফাটাটা পেরেক দিয়ে সাঁটা, আর ওপরে একটা লোহা যেটা ঝুলতো এক সময়, লোহার একটা অ্যাঙ্গেল মতন, সে অ্যাঙ্গেলটা ভেঙে গেছে, তাই আর ঝোলানো যাচ্ছে না, রেখে দেওয়া হচ্ছে। পাবলো পিকাসোর কাজ। আমি ভাবলাম আমাদের মতন অশিক্ষিত মধ্যবিত্ত তো এটা বোধহয় পিকাসোর বাড়ির ইলেকট্রিকের ইয়েটা, বাক্সটা। তো এটা এইখানে এক্সিবিশন করছে কেন, আমার মনে প্রশ্ন জাগলো। গরিব মধ্যবিত্তের যা হয়। তা সামনে দেখলাম গার্ড ঘুরে বেড়াচ্ছে, আবার দেখলাম চারিদিক ঘুরে দেখি না, এটা তো কিছুই বুঝতে পারছি না। একটা সিম্পল উত্তর কলকাতার একটা বাড়ির একটা বক্স, তার মধ্যে মিটার বা মেন সুইচ থাকার একটা কাঠের বাক্স, এরকম। অশোকদা পাশের ঘরে ছিল, আমাদের সাথে আরও 2 নাট্যকার ছিল, তারাও পাশের ঘরে। অশোকদা শুনুন কী হচ্ছে, এটা না আমি বুঝতে পারছি না, এটা কি, এটা ওনার কাজ? বললো হ্যাঁ ওনার কাজ, নাহলে এক্সিবিশনে আসে নাকি? তাহলে ওইটা তো একটা ভাঙা ইলেকট্রিকের, ওরা নেই, গার্ডরা নেই। তো বলে না, ওই দূরে গেছে। তুমি না ওখানে একটা টোকা মারো তো, কিচ্ছু করতে না, টোকা মারো। আমি টোকা মেরে দিকে টং করে আওয়াজ হলো, এটা তো কাঠ নয়। ইয়েস, দিস ইজ পিকাসো। ওটা কাঠ নয়, কাজটা এবং দিয়ে কাজটা করা, কাঠের সমস্ত জেস্চার নিয়ে এসছে ওই আয়রনের মধ্যে। পেরেকটাও ওইটা কাস্টিং আয়রন, রাদাটা কাস্টিং আয়রন, লোহাটা ঢুকছে কাস্টিং আয়রন। তুমি দেখো ট্রান্সফর্ম করছে কোত্থেকে, অর্থাৎ একটা কাস্টিং আয়রনকে উডেনে ট্রান্সফার করেছে। তুমি ধাঁধা খেয়ে যাবে, এটা কাঠ, টোকা মারলেই বোঝা যাবে না এটা কাজটা। অশোকদা বলছে দিস ইজ পিকাসো। তখন আমার মিলল ওয়ান্ডার এলিমেন্ট, আমাকে ঘাবড়ে দিয়েছিল। আমি তো ভাবতাম আমার মধ্যবিত্ত অশিক্ষিত মূঢ়, ভাবতাম এটা একটা কাঠের বাক্স এনে রেখেছে পিকাসোর বাড়ির। কিন্তু
কবে পিকাসো মরে গেছে, ওইখান থেকে দুটো কান আমার আচ্ছা করে মুড়ে দিল। আরে বেটা, আমি তো পিকাসো, আমি কাঠের চরিত্র নিয়ে এসেছি কাস্টিং আয়রনের মধ্যে, তোর মাথায় কোনোদিন ঢুকেছে এটা? বুড়বাক করে দিয়েছে। আর পিকাসোর আর একটা বিখ্যাত ছবি আছে, নারকোল গাছ, প্রেগনেন্ট গোট ছবিটার নাম। একটা গর্ভবতী ছাগি, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নারকোল গাছের জিনিস দিয়ে তৈরি করা। পিকাসোর বিখ্যাত ছবি, পোস্টকার্ড আছে এটার অনেক। অর্থাৎ নারকোল গাছের পাতাগুলো কেটে ফেলার পর শক্ত একটা মাল হয়, যেটা দিয়ে ছোটোবেলায় আমরা ক্রিকেট খেলতাম ব্যাট করে, সেটা পিঠে, ছাগলটার পিঠে সেইটা। আর ওই পাতাগুলো যা দিয়ে হয় তাই দিয়ে পেটটা তৈরি, যেখানে বাচ্চাটা আছে, সমস্ত নারকোল গাছ দিয়ে তৈরি। নারকোল গাছের সমস্ত ডালপালা দিয়ে প্রেগনেন্ট গোট পিকাসোর তৈরি। আমার কাছে পোস্টকার্ড আছে, আমি মধ্যে সব কিনে নিয়ে এসেছিলাম এগুলোর পোস্টকার্ড। কাজেই যেটা আমি বলছিলাম, বিস্ময় এবং ওয়ান্ডার এলিমেন্ট 90% নাটকেই থাকে না বলে আমাদের আর নাটক দেখতে ভালো লাগে না। আর আমাদের থিয়েটারটা ক্রমশ অশিক্ষিত হচ্ছে, ক্রমশ। এগুলো নিয়ে কেউ ভাবেও না। থিয়েটার একটা রিসার্চ, প্রতিটি নাটক মানে এক একটা করে রিসার্চ। তোমাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তারপর তুমি প্রোডাকশনে যাবে। আমি কিছুই জানলাম না, কিছুই বুঝলাম না, আমি একটা ডিরেকশন দিয়ে আমি বললাম এটা আমি একটা নাটক করেছি। কেন যাবে লোকে? 1 টাকা দাম একটা দেশলাইয়ের, বারুদ যদি একটু সরে যায় আমরা দোকানদারকে ফেরত দিই, পাল্টে দিন তো দেশলাইটার দাম তো 1 টাকা। আর আমার একটা নাটক দেখবে 25 টাকা 30 টাকা টিকিট কেটে, আমি যা ইচ্ছা করবো, লোকে বসে থাকবে? লোকে ক্ষমা করে দেয়, না দাঁড়া, জানে না, ছেড়ে দে, মূঢ়, একেবারে মূঢ়, কিছু বলে না, উঠে চলে যায়। কেমন হলো আমাদের নাটক? এমন একটা হাসে না, অনেক রকম মানে হয়, সেটাই শিল্প। দর্শক সেই শিল্প আমাদের উপহার দিয়ে মুচকি এসে চলে যায়। তার মধ্যে কত অর্থ থাকতে পারে কে জানে। সৌম্যমিত্রের মতন এমনও নাটক হয় আমরা বুঝতে পারি না। কাজে আসলে শিল্প নিয়ে বলা শুরু করলে এর কোনো শেষ নেই। রবীন্দ্রনাথ আরেক জায়গায় বলছেন, মুখ্যমন্ত্রী, আমাদের হৃদয় এবং চোখকে যেটা পুলকিত করে সেটাই সুন্দর, আর যেটা পুলকিত করে চোখ বাদ দিয়ে হৃদয়ে, সেটা মানুষের ব্যবহার। ওটা হৃদয়কে ছোঁয়, ব্যবহার চোখকে ছোঁয় না, হৃদয়কে ছোঁয়। তাহলে ব্যবহারও সৌন্দর্যের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা আগে বললাম, সুন্দর সবসময় একটা উপলব্ধি স্তরে থাকে। সুন্দরকে উপমা দিয়ে বর্ণনা করা খুব মুশকিল আছে। সুন্দর মানুষের ত্রিমাত্রিক অনুভূতির ঊর্ধ্বে বসবাস করে। ত্রিমাত্রিক বলতে, ত্রিমাত্রিক কাকে বলে? ডাইমেনশন। হ্যাঁ, 3 ডাইমেনশনের ওপরে সৌন্দর্য, 3 ডাইমেনশনের ওপরে বসবাস করে। ওটা 1 ডাইমেনশন 2 ডাইমেনশন না, রবীন্দ্রনাথ বলছেন 3 ডাইমেনশন ঊর্ধ্বে সৌন্দর্যের অবস্থা। এটা কেউ ব্যাখ্যা করতে পারে না। এখন আমি একটা টেবিল বানিয়েছিলাম এক সময়, টেবিলটা যাতে সব কিছু করায়, সেটা একটা কাউন্টারও হতে পারে। আমার টেবিলটা এরকম হয়েছিল। একটা কাঠের মিস্ত্রি, তাকে অনেক আমি কাজ দেওয়ার পর তার মনে হয়েছিল আমাকে একটা কিছু গিফট দেবে। বলেছিল, দাদা আপনাকে আমি এটা টেবিল করে দেবো। বললাম না, বিনা পয়সায় আমি টেবিল নেব না। ও বললো, কাঠের দাম দিন, আমি এমন করে দেবো লোকে দৃষ্টি ফেরাতে পারবে না। তা কাঠের দাম নিয়ে ও আমার বাড়িতে কাজ করলো, এবং সত্যিই ওটাকে অনেকে চা খেয়ে, আমাদের অঞ্জন দেব হারামজাদা, আমাদের বন্ধু অঞ্জন, একদিন আমার বাড়িতে এসে চা খেয়েছে। চা খেয়ে রুমুকে বলছে, বৌদি এখানে পয়সাটা রেখে গেলাম, এটা তো কাউন্টার। মানে এরকম কাউন্টার হতো। সেটা এখন সবাই দেখতে পাবে। বটার যে ক্লিনিক আছে না, ডাক্তারস ক্লিনিক, আমি বটাকে ওটা দিয়ে দিয়েছি, আমার জায়গা কম পড়ছিল। ওটার মধ্যে অনেকগুলো এরকম আছে, পা রাখার আলাদা জায়গা আছে, পেন রাখার ফুটো ফুটো করা আছে, আর একটা জিনিস রাখার দোয়াত আলাদা রাখার জায়গা আছে, এখানে ফাইল রাখার জায়গা আছে, বেশ অনেকটা জায়গা নিয়েও আমাকে করেছিলাম। তা আমার তখন কাজ করতাম বসে, খুব আরামই লাগতো। আবার গার্ড ছিল, এখান থেকে একটা গার্ডও ছিল, মানে শেড
লাইট রাখার জায়গা ছিল, ডাইরেক্ট যখন লিখবো যেন লাইটটা এখানে পড়ে, মানে নানারকম ভাবনা চিন্তা করে ও করে দিয়েছিল আমাকে, আমার কি চাহিদা জেনে। তা মহিতদা একদিন এসছেন বাড়িতে, মহিতদা বললো এইটা কে বানালো গো? আমি বললাম আমার এক কাঠের মিস্ত্রি পরিচিত, তোমাদের ওইখানে তোমার ফ্ল্যাটটা যেখানে শুভঙ্করের তার সামনেই ওর দোকানটা ছিল, এখনও থাকেন, ওর ভাইরা চালায় দোকান। বললাম যে এরকম করে দিয়েছে, ওরই আমার যা প্রয়োজন সেটা ও করেছে। তা মহিতদা অনেকক্ষণ দেখার পর একটা মন্তব্য করলেন, তোমার প্রয়োজন মিটছে, এটা ঠিক, এটা ভালো হয়েছে না মন্দ হয়েছে এটা এখন আমি বুঝতে পারছি না, আরও কয়েকদিন আসি দেখি তারপর বলতে পারবো। অর্থাৎ এক লহমায় 3 ডাইমেনশন সৌন্দর্য এত সহজে বোঝার নয়। কিন্তু আমার পারপাস সাব হতে হতে আমার বই বাড়তে থাকলো, আর ধরছে না, আলমারি শেষ হয়ে গেছে, ছোট ফ্ল্যাট ছিল, আমি বাড়ি চলে গেলাম। তখন আমি কি করবো, বাড়ি চলে যাবো, আবার এই টেবিলটা বইবো। আমি বটাকে বললাম, বটা আমার একটা টেবিল আছে, তোর দোকানে ভালো রকম লেগে যাবে, তুই এটা নিয়ে যা। ও বললো, বাবা এটার তো অনেক দাম, কি কাঠ দিয়ে, দারুণ কাঠ দিয়ে বানিয়েছে না, এটা অনেক দাম, তো কত টাকা দিতে হবে না, আমার থেকে 2,500 টাকা নিয়েছিল, 2,500 টাকা দিয়ে নিয়ে চলে যায়, 2,500 টাকা নিয়ে বটার এখন দোকানে থাকে ওটা। বললো এটা কি সুবিধে, কত রকম আছে গো এর মধ্যে, এলো না আমি বাড়ি চলে যাবো বলে আর নিয়ে যাচ্ছি না। তা তখন মহিতদার কথা মনে হয় এটা ভালো না মন্দ আমি এক্ষুনি কিছু বুঝতে পারছি না, এটা হয়তো পরে বুঝবো, এক্ষুনি বুঝতে পারছি না। কাজে সৌন্দর্য চট করে দেখলাম আর বুঝে গেলাম, এরকম নাও হতে পারে। দেখার পর আমার এক অফিস কলিগ বিয়ে করবে, প্রচুর মেয়ে দেখছে, বিয়ে আর হয় না, কিছুদিন হয় না। 4 বছর মেয়ে দেখেছে, তার নাম অজয় চক্রবর্তী, এটা যেন ওর বাইরে না যায় ভিডিওটা, এখনও তার সাথে আমার যোগাযোগ। 5 বছর বাদে, তখনও বিয়ে হয়নি, আমাদের সব বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে। এই কি আপনার হলো? ও না, বুঝলেন, দেখছি মানে পছন্দ হচ্ছে না। এরকম প্রায় বছর 12-14 দেখেছে, পছন্দ হয় না। প্রথম যে মেয়েটি দেখেছিল আবার তার কাছে সৌন্দর্যের ব্যাখ্যা পাল্টে গেছে, তো সব দেখে মনে হলো ওই মেয়েটি সুন্দর ছিল, ব্যাখ্যা পাল্টে গেছে, 3 ডাইমেনশন সৌন্দর্য। বলে এসছে, মেয়ের মা বলছে মেয়েকে, বসিস না, এই লোকটা আমাকেও দেখে গেছিল। অর্থাৎ একটা সৌন্দর্য বাতিল হয়েছিল 15 বছর আগে, তখন মনে হয়েছিল এর মধ্যে যে ওর বিয়ে হতে পারে সেটাও মাথায় নেই, তারও তো মেয়ে হয়ে গেছে, বড় হয়ে গেছে, অর্থাৎ তার মাথার সৌন্দর্য গেছে পাল্টি। এটা হামেশাই হয়, পাশে দাঁড় করাও এইটার মতো, থিয়েটারের পাশে তুমি নাটক লিখে ফেলতে পারবে, শিল্প বুঝলে তুমি সব কিছু করতে পারবে। আচ্ছা, সক্রেটিস কি বলছেন শিল্প এবং সৌন্দর্য সম্বন্ধে? যেটার অবয়ব মানে শারীরিক গঠন সামঞ্জস্যপূর্ণ সেটাই সুন্দর, যেটা আমি প্রথমেই বলেছি, যেটা সামঞ্জস্যপূর্ণ সেটাই সুন্দর। প্লেটো বলছেন অবয়ব খাঁটি হলেই যে সেটা সুন্দর হতে হবে এমন কোনো কথাই নেই। অবয়ব যদি সুন্দর হয়, খাঁটি হয়, এরকম কোনো কথা নেই, কিন্তু সিমেট্রি একটা থাকা দরকার। উল্টো করেই বলছেন একই কথা, একটা কিন্তু সিমেট্রি থাকবে সব কিছুর। আমরা যখন কম্পোজ করি থিয়েটারে, তখন আমরা কিন্তু সিমেট্রি রেখে ছবি আঁকি, একটা মানুষ দিয়ে হোক, থিয়েটারের অন্য কিছু দিয়ে হোক, আমরা মঞ্চের ওপর ডিরেক্টর ছবি আঁকতে থাকি, সেখানে একটা সিমেট্রির দরকার হয়। এটা বলছেন প্লেটো। আরও বলছেন, যেটা গোড়ায় বলেছিলাম, সুন্দরকে সংজ্ঞায়িত করার কোনো প্রয়োজন আমি বোধ করছি না, এর কোনো সংজ্ঞা হয় না, শিল্প সৌন্দর্যের কোনো সংজ্ঞা হয় না। একে অনুগ্রহ করে আপনারা সংজ্ঞায়িত এটা করার চেষ্টা করবেন না, এটা থাক মানুষের মনের মধ্যে, কারণ সবই তো মানুষের সাথেই বারবার বলছি যে মানুষের মধ্যেই সৌন্দর্য চেতনা আছে, তাহলে এটা সংজ্ঞা দিয়ে কী হবে? এক একটা মানুষ এক একটা রকম, তার সৌন্দর্য সে খুঁজে নিক, তার শিল্পবোধ সে খুঁজে নিক। সৌন্দর্যটা প্রকৃতির সঙ্গে আছে, আমাদের সবচেয়ে সুবিধে, সৌন্দর্য প্রকৃতির সাথে আছে। মানুষ প্রকৃতির সন্তান, মানুষ প্রকৃতির সাথে দ্বন্দ্ব করেনি, আপোষ করেছে। কাজেই ওই প্রকৃতির সৌন্দর্য মানুষ সবসময় আহরণ করে। তুমি থিয়েটারে লাগাও, ছবিতে লাগাও,
কাজে লাগাও, বাড়ি তৈরি করতে লাগাও, যখনই যা পাও। এই সৌন্দর্যটা যেহেতু প্রকৃতি কোথায় আছে, রবীন্দ্রনাথ বলছেন প্রকৃতির ঐকতানে। কোথায় ঐকতান? ঝর্ণার শব্দে একটা ঐকতান হয়, সমুদ্রের শব্দে ঐকতান হয়, বাতাসের শব্দ একটা হয়, সমস্ত মিলিয়ে একটা ঐকতান প্রকৃতির মধ্যে আছে, যেটার মধ্যে সৌন্দর্য আছে। এই সৌন্দর্যটা সঙ্গীতে আছে, এই সৌন্দর্যটা নির্জন অরণ্যের মধ্যে আছে, এই সৌন্দর্যটা শিশুর কোলাহলের মধ্যে আছে, এই সৌন্দর্যটা সবুজ ঘাসের ওপর যখন একটুখানি শিশির পড়েছে তার মধ্যে আছে। প্রকৃতি, এগুলো সব প্রকৃতির। এবং উপত্যকার ভাঁজে আছে, পাহাড়ের চূড়ায় আছে, অসীম শূন্যতায় আছে, এবং সেই সব জায়গায় সুন্দর নিজে কথা বলে। কেউ যদি উড়োজাহাজে যাচ্ছে, যাদের অভিজ্ঞতা আছে, জানলার পাশে বসে যখন মেঘগুলো এসে জানলায় ধাক্কা মারে তখন কথা বলতে ইচ্ছে করে, তখন কথা বলতে ইচ্ছে করে মনের সাথে, প্রকৃতির সাথে। মেঘ যখন কাছে চলে এসছে নেবে, চেরাপুঞ্জির মেঘ যখন কাঁধে লাগে তখন কথা বলতে ইচ্ছে করে না, উপভোগ করতে ইচ্ছে করে। মানুষ বলেই করে, আর কেউ পারে না। তরিদা, আমাদের সিনিয়র তরিদ চৌধুরী, মানে যার জামাই শুভঙ্কর বসে আছে, তরিদা আমাকে এই শিল্প নিয়ে যখন, তরিদা তো নিজে দুর্দান্ত ছবি আঁকতেন, অনেক গুণ ছিল, অভিনয় করতেন, নাটক লিখতেন, ছবি আঁকতেন, স্কেচ ক্রাফট করতেন এবং অসাধারণ পোর্ট্রেট করতেন। আর যদি তরিদা জীবিত থাকতেন এগুলো রাখতাম না, পোর্ট্রেটগুলোই রাখতাম। তরিদা বলতেন যে কি শিল্প বলুন তো, আমার যারা আর্টিস্ট আছে আমার নাটকে, ওরা যখন শো করতে আসে না, আপনি ব্যাগটা দেখবেন চমকে যাবেন। সবচেয়ে দামি ব্যাগ, মানে তখনকার দিনে ৩,৫০০ টাকা, কি সব কোম্পানি আছে না, ভিআইপি টিআইপি, সেটা ব্যাগে শো করতে এলো। আপনি ব্যাগটা খুলবেন, ওর পোশাক সাংঘাতিকভাবে ইস্ত্রি করা, তার মধ্যে ন্যাপথলিন দেওয়া আছে, ওডিকলন মাখে, শোয়ের ঠিক আগে, ঝকঝকে তকতকে, চমকে যাবেন, কিন্তু পাটটার অবস্থা হয়নি। তাহলে নিজের শিল্প তরিদাটা খুব বলতেন, দেখেছেন দেখেছেন, ব্যাগ দেখুন, ব্যাগ দেখুন, জামা কাপড় দেখুন, পাট যখন দিই না কি সুন্দর ফাইল, সেই কি ফাইল বলে ওটাকে, ফুটো ফুটো করে এরকম স্পাইরাল, সেসব পাটটা স্পাইরাল, কিন্তু হারামজাদার মুখস্থ নেই পাটটা, মঞ্চে উঠবে। কাজেই সব শিল্প একদানে শেষ হয়ে যাবে, আর আলাদা করে ভাবতে হয় না। শিল্প সৌন্দর্য তখন একটাই সৌন্দর্য, মাঠ পেটাকে একদম পিটিয়ে শেষ করে দেয়। থিয়েটার করতে এসছো, আমি মাঠতেও দেখেছি। আমি একটা পেশাদারি দলে আমার জীবন শুরু হয়েছিল, থিয়েটার সেন্টার, মানে কলকাতার থিয়েটার করতে গিয়ে। তরুণ রায়, সেখানে একজন পাশ পুরো ভুলে গেছিল, তরুণ রায়ের হাতে লাঠি থাকতো একটা, জীবানন্দ, মানে ষোড়শী নাটক হচ্ছে, লাঠির রূপোর ওই ইয়ে আছে না, নিকেল করা, সেটা দিয়ে মেরেছিল ছেলেটাকে, ফাটিয়ে ফুটিয়ে দিয়েছিল। মানে আমি ইচ্ছা করলে ঠেকাতে পারতাম, আমার সাহসও কুলোয়নি তরুণ রায়কে ঠেকাবো, তখন আমার 22 বছর বয়স, যে মারবেন না মারবেন, আমার ভয়ও লাগছিল। ওই লাঠি যদি একটা আবার কাঁধে পড়ে তো ভেঙে টেকে যাবে। নির্দয় মারলেন, মাটির তলায় গ্রিন রুম ছিল, নির্দয়। তখন ওদের সিনিয়র দুজন এসে আটকালো, কি না ও রিহার্সালও করেনি, আসেনি, তরুণ রায়ের কোনো রিহার্সাল হতো না। মানে আমি কোনোদিন রিহার্সাল দিয়ে ওখানে থিয়েটার করিনি, উনি টেবিল টপে কম্পোজিশন বুঝিয়ে দিতেন, হ্যাঁ, তাহলে চলে আসবে রেগুলার শো, চলে আসবে। আমি অনেক কিছু শিখেছি ওনার কাছ থেকে, থিয়েটারের অনেক কিছু শিখেছি। ওনার স্ত্রী দীপান্বিতা রায়, মানে দেবরাজের মা, ওদের থেকে অনেক শিখেছি। আমার প্রথম জীবনের প্রফেশনাল কাজ 22 বছরের। উনি চাইছিলেন ওনার সাথে করি, আমি ওনার সাথে করতে চাইনি, কারণ উনি সব ডিটেকটিভ নাটক করেন। আমি সেসব ডিটেকটিভ নাটকে অভিনয় করেছি। সেটের এইখানে একটা পাথরের মূর্তি এরকম ঘুরিয়ে দিলে সোফাটা আস্তে আস্তে উঠে যায়, এইসব ব্যাপার উনি লন্ডন থেকে শিখে এসেছিলেন। তার কাজে এগুলো অনেক কিছু শেখার আছে। কিন্তু উনি ওই পাঠ মুখস্থ হয়নি, রিহার্সাল উনি দিতেন না, উনি ধরেই নিয়েছেন এটা পাঠ মুখস্থ করবে। আর আমাকে একটা রোল দিয়েছিলেন প্রথমে যাওয়ার 3 দিনের দিন, 3rd ডেতে রোল দিয়ে নিয়ে গেছিলেন। আমি যেদিন প্রথম ক্লাস করতে যাই, আমি 30 টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম, মানে ওনার স্কুলে শিখবো বলে।
আমি যখন ভর্তি হলাম 74 সালে, 73-74-এ, তখন উনি প্রথম দিন করতে দিয়েছিলেন 70 না 100 কাছাকাছি ছেলে মেয়ে ছিল, 28 জন মেয়ে ছিল। উনি স্টেজে বসে আছেন, বললো আসো স্টেজে, এক এক করে এসে এপার থেকে ওপারে চলে যাবে। এবার যাচ্ছে, একজন একজন উঠছে, এপার থেকে হেঁটে হেঁটে ওপারে চলে যাচ্ছে। তখন আমি আমার দলে মোটামুটি এগুলো করাচ্ছি, হাঁটা, উদ্দেশ্য যোগ করা, স্ট্যানিসলাভস্কি আরম্ভ করে দিয়েছি। এসব নিজেরাও শিখছি, করছি, এক্সারসাইজ করছি। তা আমি ঢুকে প্রথমে দৌড়াইনি, আমি ধরে নিয়েছি একজন আমায় তাড়া করেছে। আমি দৌড়ে মাঝপথে স্টেজে থেমেছি, হাত থেকে চশমা পড়ে গেছে, লোকটার ভয়ে একটা ল্যাম্প পোস্টের পেছনে লুকিয়েছি, আবার লোকটা চলে গেছে, খুব আনন্দ পেয়ে হাঁটতে যাবো, দেখি লোকটা আবার আসছে। আমি প্রায় 4.5 মিনিট ইম্প্রোভাইজেশনটা করেছি। আমি যখন স্টেজ থেকে নামছি, বললো দাঁড়াও, কোথায় থাকো? আমি বললাম যে সোনারপুরে। তোমার দল আছে তোমাদের? বললাম হ্যাঁ, কৃষ্টি সংসদ। তোমাদের দলের পরিচালক কে? বললাম আমার বাবা। বাবার নাম কি? বললাম যে ডাক্তার। তুমি ডাক্তারবাবুর ছেলে? বাবাকে চিনতেন? বললাম হ্যাঁ। তাহলে তোমার জামাইবাবু শৈলেশ গুহনীয় কি? আমি বললাম হ্যাঁ। তুমি যাওয়ার সময় দেখা করবে আমার সাথে। হ্যাঁ ঠিক আছে। পরের ইম্প্রোভাইজেশন হলো, একটা লোক একজনের জন্য একটা ঘরে বসে ওয়েট করছে, সে আসছে না। এই ওয়েট করতে করতে সে রেগে গিয়ে চলে গেল, এইটুকু করো। এবার ওই রকম ওয়েট করলো, চলে গেল, এরকমই হচ্ছিল। আমাকে বললো তুমি করো। আমি গেলাম, প্রথমে গিয়েই আমার খুব হিসু পেয়ে গেছিলো, কাজেই আমি বাথরুম চলে গেলাম। বাথরুম থেকে বেরোলাম, বেরিয়ে একটা ম্যাগাজিন নিয়ে বসলাম, বসে একটা ওর মধ্যে আবার একটা ফোন এলো ওই বাড়ির, সেটা অ্যাটেন্ড করলাম, ধরলাম, কথা বললাম, আবার রাখলাম। এটা 7 মিনিট করেছি। ওপরে নিয়ে গেল সেদিন, এসে বললো যে আসানসোলে শো আছে, তোমায় করতে হবে 4টে রোল। 4টে রোল করতে হবে, একটা ম্যাজিস্ট্রেটের রোল, একটা জীবানন্দের লেঠেলের রোল, আর 2টো গ্রামবাসী, অনেক করে ডায়লগ আছে, কোনো রিহার্সাল নেই, কালকে কখন আসতে পারবে? তাহলে আমি সন্ধ্যাবেলা আসতে পারবো, সন্ধ্যাবেলা এসো, আমি তোমায় রোল বুঝিয়ে দেবো। 3 দিনের মধ্যে আমি আসানসোল চলে গেলাম উইদাউট রিহার্সাল, কোনো রিহার্সাল নেই। কিন্তু ম্যাজিস্ট্রেটে অনেকটা রোল ছিল, ওনার সাথেই আমার রোল ছিল। উনি আমায় বললেন তুমি থিয়েটার ছেড়ে যেও না, মানে তুমি অনেক শাইন করবে, অনেক কিছু আমায় বোঝালো। দেবরাজকে দিয়ে বোঝালো, তখন দেবরাজ অনেকগুলো সিনেমার নায়ক, ও আমার খুবই বন্ধু ছিল, খুব ভালো অভিনেতাও ছিল, ভালো ছেলেও ছিল। কিন্তু আলটিমেট আমি তারপরে ওদের সাথে আসাম ফাসাম অনেক জায়গায়, ওই যে বলছিলাম লামডিং, ওই সময় গেছিলাম ওদের সাথে লামডিং, মারঘারিটা, গৌহাটি, সব জায়গায় শো করেছি। প্রায় 1.5 মাসের ট্যুর ছিল, সেখানে করে আমি চলে এসেছিলাম। আর করিনি, আমার ভালো লাগছিল না ওই নাটকটা। কিন্তু ওনার কাছ থেকে শিখেছি অনেক। এবং ওই স্কুলে প্রথম 3 দিনের পরে 10 দিন বাদে আমি ওইখানকার টিচার হয়ে গেলাম। তরুণ রায় তখন ডিন হলেন, ডিন হলেন, রবীন্দ্রভারতীর ডিন হয়ে চলে গেলেন। টাইম কম, ক্লাসগুলো বলা আছে। আমাকে ডেকে বললেন সংগ্রামজিৎ তুমি ওই ক্লাসগুলো নাও। আমি বললাম না না, আমি কী করে নেবো, আমরা তো একসাথে ভর্তি হয়েছিলাম 30 টাকা করে দিয়ে। না না, এরা কেউ কিচ্ছু জানে না, তুমি ক্লাস নাও। তখন আমি ক্লাস নিচ্ছি, যেখানে ভর্তি হয়েছিলাম ওখানেই ক্লাস নিচ্ছি। তাই উনি আমাকে খুবই স্নেহ করতেন, খুবই ভালোবাসতেন। আমি যখন ছেড়ে এসেছি তখন আমি ডালহৌসিতে কাজ করি, তখন দেবরাজকে 2 দিন আমার অফিসে পাঠিয়েছে, ওকে ডেকে নিয়ে। তা আমি যাইনি। আমি বললাম যে আমি যে থিয়েটারটা করতে চাই এগুলো সেই থিয়েটারগুলো নয়। আমি কতটুকু পারবো জানি না, একটা তো ভাবনা চিন্তা মানুষের থাকে, আমি সেরকমভাবেই ভাবছি। আমি খুব উপকৃত, এই কাজগুলো একটা প্রফেশনাল থিয়েটারে উইদাউট রিহার্সাল এতগুলো নাটক করেছি। এটা সুযোগ আমায় তো দিয়েছেন উনি, এবং শিখিয়েছেন অনেক কিছু। এটা একটা সাংঘাতিক জায়গা আমার, মানে শুরুটায় দারুণ হয়েছিল। তারপরে আমি ভেবেছিলাম যে সোনারপুর কেন্দ্রিক কিছু করব, সোনারপুরে কিছু কাজ করব, সাউথ 24 কাজ করব, এটা মাথায় ছিল। কলকাতার মতন এটাও যে উল্লেখযোগ্য একটা থিয়েটার হতে পারে সেটাই মাথায় ছিল। এনিওয়ে, রবীন্দ্রনাথ বলছেন, কি মজার কথা, এই যে জ্ঞান, বিজ্ঞান চিন্তা, শিল্পীর চিন্তা, সেগুলো কিছুদিন বাদে পুরনো হয়ে যায়। ওই সুইচটা দিলে ওই লাইটটা জ্বলে। এই জ্ঞানটা তো আমাদের হয়েছে, শিশু না হলেও। এই লাইটটা জ্বালাতো, জানি সুইচ, লাইটটা জ্বালাবো, কি করে জ্বালাবো? দেশলাই হবে, ল্যাম্পটা জ্বালাবো লেসলাই দিয়ে? এটা তো আমরা বলবো না। আমরা বলবো যে ঠিক আছে ওই সুইচটা দিলে লাইটটা জ্বলে। এই জ্ঞানটা শেষ আমাদের।
এই জ্ঞানের আর কিছু আছে? জ্ঞান যখন আমাদের আসছে তখন কিন্তু এটা এক জায়গায় থেমে যায়, কিন্তু যে শিল্পটা হৃদয় থেকে আসে সেটা কিন্তু একঘেয়ে করে না মানুষকে, ওটা হৃদয়ের জিনিস হয়ে যায়। আমরা জানি বন্যা কাকে বলে, জানি তো, বাদ না দিলে বন্যা হয়, এক্সেস বৃষ্টি হলে বন্যা হয়, প্রচুর টাকা খেয়ে নিলে, বাঁধের কাজ না হলে বাঁধ ভেঙে গিয়ে বন্যা হয়, অনেক রকম ব্যাখ্যা আমাদের কাছে আছে, এগুলো আমরা সবাই জানি। কিন্তু বন্যার যে হাহাকার সেটা জুড়ে আছে হৃদয়ে। আমার জ্ঞানটা বন্যা নিয়ে আছে, হৃদয়ের হাহাকারটা যুগে যুগে পাল্টাচ্ছে, কিন্তু ওই বন্যার জন্যই এটা হয়েছে। অর্থাৎ হৃদয়ে যে শিল্প গেঁথে যায়, যে সৌন্দর্যের কথা, যে বিভীষিকার কথা, তার ডিউরেশন অনেক। রবীন্দ্রনাথ বলছেন জ্ঞান এক সময় থামবে, হৃদয়ের জিনিস কোনোদিন থামে না। এইটার উপরেই দাঁড়িয়ে আছে থিয়েটার, এইটার উপর দাঁড়িয়ে আছে কাব্য, এইটার উপর দাঁড়িয়ে আছে সব যা কিছু শিল্পের উপাদান এই হৃদয়ের জন্য দাঁড়িয়ে আছে। জ্ঞান তো লাগবেই, যেটা মহিতদা বলতেন, আরেকবার পুনরুক্তি করি, যে একটা শ্রমিক কাজ করে দুটো হাত দিয়ে, একটা কারিগর হাতের সাথে মাথাটা লাগায়, হাত আর মাথা নিয়ে কারিগর হয়, আর যে শিল্পী হয় হাত, মাথা, হৃদয়, তিনটা মিলে একজন শিল্পী হবে। তা আমরা তো শিল্পীর কাজ করতে এসেছি, এখানে হৃদয়টা সাংঘাতিক দরকার হয়। আর একটা রবীন্দ্রনাথ বলছেন ধৈর্য, সৌন্দর্যের একটা ধৈর্য আছে। এ কথাটা আর কেউ বলেছেন বলে আমার জানা নেই, রবীন্দ্রনাথ বলে, হয়তো ঘাটাঘাটি করলে পাওয়া যেতে পারে। যার এমন হয় না, অর্থাৎ ধৈর্য যার নেই, আজ যদি না হয় তবে কাল হইবে। কি সুন্দর ভাষা। সৌন্দর্য চুপ করিয়া দাঁড়াইয়া থাকে, আর কিছুই সে করে না। সৌন্দর্যের অসামান্য ধৈর্য, কতকাল ধরিয়া প্রভাতের পর প্রভাত আসিতেছে, পাখির পর পাখি গান গায়, ফুলের পর ফুল ফুটিয়া আছে, কেউ দেখে নাই, কেউ শোনে নাই, এমন কেউ আছে যাহাদের ইন্দ্রিয় ছিল কিন্তু অতীন্দ্রিয় ছিল না, তাহাদের সম্মুখে ও জগতের সৌন্দর্য উপেক্ষিত হইয়াই প্রতিদিন হাসি মুখে প্রকৃতি উদয় হইত। অর্থাৎ আমরা দেখি না, অনেকে কোথায় পাখির ডাক দিল, হ্যাঁ তোরা বেশি বাড়াই পাখির ডাক শুনতে এসছে, এরকম লোকের অভাব নেই। তার মধ্যে একজন সৌন্দর্য উপভোগ করে, আরেকজন কিন্তু প্রকৃতি কি কার্পণ্য করছে? চাঁদ তো ঠিক পূর্ণিমা অমাবস্যায় নড়াচড়া তার যেরকম আছে, অসম্ভব ধৈর্য নিয়ে কবে একদিন তুমি চাঁদ দেখবে, তার জন্য ধৈর্য ধরে চাঁদ অপেক্ষা করে আছে, আকাশের তারা অপেক্ষা করে আছে, বাতাস অপেক্ষা করে আছে। অর্থাৎ সৌন্দর্যের ধৈর্য বলছেন রবীন্দ্রনাথ এই প্রবন্ধে, যে কতদিন এগিয়ে রেখেছে, কতদিন ধরে আছে। তুমি ইন্দ্রিয় দিয়ে দেখো বা অতীন্দ্রিয় দিয়ে দেখো, তার ধৈর্যের অভাব নেই, প্রকৃতির ধৈর্যের অভাব নেই, প্রকৃতি ওয়েট করে আছে। আমি প্রয়োগ করা থেকে বলছি, তুমি প্রয়োগ করো থিয়েটারে, গানে, দেখবে অন্য জিনিস ঘটছে। অবিরাম অবিশ্রাম দেখিতে দেখিতে, অবিশ্রাম শুনিতে শুনিতে ক্রমশ তাহা চক্ষুর পিছনে আরেকটি চক্ষু, কর্ণের পশ্চাতে আরেকটি কর্ণ উদ্ঘাটিত হইল। তুমি দেখো না, একজন বলল তুই দেখেছিস, দেখবি যখন চাঁদটা কাস্তে হয়ে যায় কি দারুণ দেখতে, আমি কোনোদিন দেখিনি, অথচ লোকটার 40 বছর বয়স হয়, তাই নাকি কাস্তে হয়ে যায়, কাস্তে হয়ে যায়, কাব্য মারাচ্ছে, এরকম ব্যাপারটা হয়তো। এবার একদিন সে দেখবে তার পেছনে একটা চোখ গজিয়ে গেছে, তখন বলতে বলতে তার আরেকটা মন তৈরি হয়ে গেছে। কোথা থেকে আসে এই চোখ, এই মন? প্রকৃতির ধৈর্যের জন্য আসে। সে যদি চাঁদ কি কোনোদিন বলতো আমি সালা একবার উঠবো পূর্ণিমা হয়ে, আমি বাঁকা চাঁদ থাকবো না, দেখ সালা তোরা কি করে কবিতা লিখিস, লিখতে পারবে না কেউ। প্রকৃতির ওই ধৈর্য আছে, সাংঘাতিক ধৈর্য প্রকৃতি। সেই প্রকৃতির ধৈর্য আছে বলে আমাদের ওই চক্ষুগুলো খুলতে থাকে, না হলে আমরা দেখতামই না। চোখের পেছনে আর একটা চোখ জন্মায়, মনের পেছনে আর একটা মন জন্মায়, তবে আমাদের থিয়েটারে আকর্ষণ হয়।
আমি তখন একটু দেরি হলেও যোগব্যায়াম ছেড়ে থিয়েটারে চলে আসি, আসতেই হয় আমাদের। মুচকি হাসলো একটা। লাস্ট তত্ত্বের কথা বলবো, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ নিয়ে আমি বললাম সৌন্দর্য শিল্পের তত্ত্ব, এবার হচ্ছে মার্ক্সের তত্ত্ব। এই দেড়ের লোকটা, দাড়িওয়ালা যে লোকটা, আমাদের জীবনে কিছু হবে না, দাড়ি নেই তো, এখানে একটু কমা আছে, কয়েকটা কমা আছে, দাড়ি নেই। যারাই মনীষী হয়েছে, এই যে ভম্বল, বড় বড় দাড়ি প্রত্যেকের, বড় 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 দাড়ি, দেখো অনেকটা মার্ক্সের কাছাকাছি ভম্বল চলে এসছে, হ্যাঁ অনেকটা কাছাকাছি এসছে। কাজে এই যে এই লোকটা কার্ল মার্ক্স, এই বেটা অবাক কাণ্ড, প্রফেসরি করলে ওর পয়সা কে খায়? যে লোকটা বিজ্ঞান জানে, ইতিহাস জানে, ভূগোল জানে, বসে আছে ওই জার্মানিতে ভারতবর্ষে কৃষি বিপ্লব কি করে হতে পারে তার উপর ওখানে বসে প্রবন্ধ লিখছে। কটা করে চোখ, কটা করে মাথা, কে জানে? তার দুধ জুটতো না মেয়েদের, এঙ্গেলসের সাথে বন্ধুত্ব না হলে না খেয়ে ফ্যামিলিটা মরে যায়। এবং তার বউ এবং মেয়েরা বাবাকে ক্রমাগত বলছে, তুমি কোনো দিকে তাকিও না, আমাদের কথা ভেবো না, তুমি লিখে যাও। পৃথিবীটা যদি পরিবর্তন হয়। মার্ক্স লিখে যাচ্ছেন, এঙ্গেলসের সাথে পরিচয় হলো। এঙ্গেলসের একটু অবস্থাপন্ন ছিলেন। এঙ্গেলস মার্ক্সের ফ্যামিলিকে বাঁচিয়েছিলেন, শুধু তার বন্ধু ছিলেন তা না, মার্ক্সের ফ্যামিলিকে বাঁচিয়েছিলেন এঙ্গেলস। এবং মার্ক্স তার লেখা সম্পূর্ণ করতে পেরেছেন। মার্ক্স যখন ক্যাপিটাল লিখছেন তখন ভীষণ দুরবস্থা, আর্থিক অবস্থা ভেঙে পড়েছে, কিছু নেই, খাবার জুটছে না, তার মধ্যে লিখে চলেছেন। কি সাবজেক্ট নিয়ে লিখছেন সবাই জানে, যেটা উৎপল দত্ত বলেছেন, সবাই আমরা জানি। মার্ক্স একটা বই লিখেছে, তার নাম ক্যাপিটাল, সবাই জানি। উৎপলদা বলতেন বহু আলোচিত স্বল্পই পঠিত, মানে কেউ পড়েনি কিন্তু কিন্তু আলোচনা করেছেন মার্ক্স নিয়ে, আর মার্ক্সের ক্যাপিটাল। আচ্ছা বলুন তো, মার্ক্সের ক্যাপিটাল কি নিয়ে লেখা? এই যে জানি না, ক্যাপিটাল রাজধানী, ক্যাপিটাল তো রাজধানী, আর তো কিছু জানি না। এবং অনেক আচ্ছা আচ্ছা রাজনীতি করিয়ে লোক, এরা উৎপলদার লেখায় পেয়েছি, তাকে হয়তো জিজ্ঞাসা করেছে, আচ্ছা ক্যাপিটালের যে পঞ্চম অধ্যায় এটা কি নিয়ে বলা আছে? বলে এটা আমি জানি না কমরেড, আমার অতদূর যায়নি, প্রথম অধ্যায়ের বিশারদ, আমি প্রথম অধ্যায়ের বিশারদ, পঞ্চম অবধি আমি যাইনি। কাজেই উৎপলদার দুঃখের সঙ্গে লিখেছিলেন বহু আলোচিত অল্পই পঠিত, অর্থাৎ পড়েইনি কেউ, আলোচনা করেছে প্রচুর। তা যে মার্ক্স ক্যাপিটাল লেখেন, যে মার্ক্স ম্যানিফেস্টো লেখেন, প্রথম আন্তর্জাতিক, যেটা কমিউনিস্টরা এক জায়গায় হলো প্রথম আন্তর্জাতিকে, সেখানে মার্ক্সকে বলা হলো যে আপনি আমাদের একটা কি বলতে চাই, কি করতে চাই, এরকম একটা প্রবন্ধ লিখুন, যার মধ্যে দিয়ে আমরা কমিউনিস্ট আন্দোলনকে পৃথিবীতে পরিচালিত করব। তখন দেশে দেশে তো কমিউনিস্ট পার্টি গড়ে ওঠেনি। প্রথম সম্মেলন যেটা হলো, মার্ক্স লিখলেন তার মহাগ্রন্থ, যেটা অর্থাৎ শ্রমিক শ্রেণী এবং কৃষক শ্রেণীকে নিয়ে তিনি যে পেশ করলেন, তার দলিল নথি পেশ করলেন। এঙ্গেলস সাথে ছিলেন, সেটা পড়া হলো, পড়ার পর গৃহীত হলো। গৃহীত করে প্রথম সম্মেলনে বললেন যে এটাই গৃহীত হলো, এই অনুযায়ী আমরা কমিউনিস্ট আন্দোলন পরিচালনা করব। এবং যখন পরিচালিত হচ্ছিল, তার প্রথম লাইন কি ছিল? প্রথম লাইন যা ছিল, আজকের ভারতবর্ষ, আজকের পশ্চিমবঙ্গ, কালকের কেরালা, পরশু ত্রিপুরা, তারপরের ইথিওপিয়া, তারপরের কিউবা, তারপরের হাইতি, তারপরের পোল্যান্ড, তার আগের হল্যান্ড, সবার সাথে মিলে যাচ্ছে। কি বলছেন? ইউরোপ ভয় পেয়েছে। মার্ক্সবাদ কিন্তু অনেকটাই নির্মিত হয়েছে ইউরোপকে কেন্দ্র করে, যেহেতু উনি জার্মানি ছিলেন। ইংল্যান্ড জার্মানের যে অর্থনৈতিক পরিবেশের ওপর মার্ক্সবাদ দাঁড়িয়ে আছে। মার্ক্সের আগের ভদ্রলোক কে ছিলেন যিনি মার্ক্সকে দ্বন্দ্ববাদ শিখিয়েছিলেন? হেগেল কিন্তু আছেন আমাদের সৌন্দর্য তত্ত্বে, আজকে আর টাইম পাবো না হেগেল বলতে। হেগেল আগে, মার্ক্স পরে। হেগেল ভাববাদী বস্তুবাদী ছিলেন না, ভাববাদী থেকে দ্বন্দ্ববাদ এনেছিলেন। মার্ক্স হেগেলের তত্ত্বটাই নিয়েছেন, দ্বন্দ্ববাদকে বৈজ্ঞানিক রূপ দিয়েছেন। এবং ওনার যে ম্যানিফেস্টো, কমিউনিস্ট ম্যানিফেস্টো, প্রথম লাইন, ইউরোপ ভয় পেয়েছে, ইউরোপ ভূত দেখেছে, কমিউনিজমের ভূত, এটা দিয়ে শুরু। অর্থাৎ রাজপুরোহিত, শোষক, রাজা, পুলিশ সব একজোট হয়েছে কমিউনিস্টদের ধ্বংস করার জন্য।
এবার আমি যে দেশগুলোর নাম বললাম মেলাও, এই জিনিস আছে, সব জায়গায় মুক্তিযুদ্ধ চলছে। মার্কস মারা গেলেন, তৃতীয় আন্তর্জাতিক যখন হলো, এঙ্গেলসকে তখন রিকোয়েস্ট করা হলো, মার্কস তো অনেকদিন আগে আপনারা লিখেছেন, এটাকে আধুনিক করুন, এটাকে আধুনিক করুন, এখন তো পাল্টে যাচ্ছে পৃথিবী। এঙ্গেলস 3 মাস সময় চেয়েছিলেন, 4 মাস বাদে রিপোর্ট দিয়ে বললেন একটা শব্দ আমি কাটতে পারছি না, পৃথিবী একই জায়গায় আছে, শোষণ একই জায়গায় আছে, এটা চেঞ্জ করা যাবে না। আমি আজকে 30শে জুন 2019, আমি 2 দিন আগেও পড়েছি, সেটা পড়ে দেখলাম, আবার পড়লাম, পড়ে দেখলাম যে চেঞ্জ করার কোনো জায়গা নেই। এঙ্গেলস তো ঠিকই বলেছে, আজকে পৃথিবী তো আরও পাল্টেছে, কিন্তু কোথায়, একই তো আছে। ম্যানিফেস্টোর লাস্ট লাইন কি? দুনিয়ার শ্রমিক এক হও, শৃঙ্খল ছাড়া আমাদের হারাবার কিছু নেই, দুনিয়ার শ্রমিক এক হও, এটা কমিউনিস্ট ম্যানিফেস্টোর লাস্ট লাইন। আমি আর মহিন্দা চেষ্টা করেছিলাম ম্যানিফেস্টোর একটা নাট্যরূপ করব, কিন্তু শেষ অবধি আমরা পারিনি। আমি আবার চেষ্টা করছি, কাজটা করা যায়। আসলে এটা এত সংবেদনশীল, আমরা অনেকটা এগিয়ে গেছিলাম। সেই সময় মহিন্দা চলে যান। তারপরে আমাকে অনেকেই বলেছিলেন যে এটা ছেড়ে দিও না, সারা ভারতবর্ষে কাজটা হয়নি। ড্রামাটাইজেশন অফ কমিউনিস্ট ম্যানিফেস্টো, অনেকটা কাজ আমরা করেছিলাম। আমি গণশক্তিতে মহিন্দা মারা যাওয়ার পর লিখতে বলেছিল, আমি লিখেছিলাম। তাতে অনেকে আমাকে ফোন করলো, আমরা পাশে আছি, আপনি করুন। যার ফলে আমি মাঝে মাঝে ম্যানিফেস্টো এখনো পড়ি। আমরা বাজেট করেছিলাম 5 লাখ টাকা, আমাদের টাকাও ছিল না। মহিন্দা বলেছিলেন টাকার কথা চিন্তা করো না, কাজটা ওই টাকা এসে যাবে। আমরা অনেকটা গিয়েছিলাম কীভাবে এগোবো, কীভাবে ফরমেশনটা করবো, কিন্তু শেষ অবধি হয়নি। তাই মাঝে মাঝে ওইটা ঘাটাঘাটি করি, এক ধরনের ভালো লাগে। এবং সেই পুরনো খাতাগুলো দেখি, মহিন্দার নোটগুলো, যে কীভাবে আমরা এগোবো, এখনো ভেবে উঠতে পারছি না। এইবার লাস্ট যেটা বললাম এস্থেটিক, সেটা বলে প্র্যাকটিক্যালে যাবো। এস্থেটিক হলো নন্দন তত্ত্ব। এই নন্দন তত্ত্বটা কিন্তু বাংলা করা কিন্তু রবি ঠাকুরের। এস্থেটিক ইংরেজি, নন্দন তত্ত্ব শব্দটা রবি ঠাকুর দিয়েছিলেন। অর্থাৎ সৌন্দর্যের যে নান্দনিক বিষয়টা, যেমন রবীন্দ্রনাথ, আমাদের দলের নাম কৃষ্টি সংসদ, তো রবীন্দ্রনাথ সংস্কৃতি শব্দটা খুব ব্যবহার করতেন না, কৃষ্টি। রবীন্দ্রনাথ এই শব্দটার পছন্দ বেশি ছিল। কেন পছন্দ বেশি ছিল? কৃষ্টি কোথা থেকে আসে? কর্ষণ থেকে। কর্ষণ থেকে কৃষ্টি। অর্থাৎ কর্ষণ মানে চাষবাস একটা হতে পারে, আর একটা হচ্ছে মনের কর্ষণ। মনের কর্ষণ থেকে কিন্তু শিল্পের জন্ম হয়। মনের মধ্যে লাঙল না চালালে হবে না, শিল্পের কথা হয় না। আচ্ছা, এবার আমরা যেটায় যাব, কার্ল মার্কস যে নন্দন তত্ত্বের বিবরণ দিয়েছেন, সেটা বিপুল এবং বিরাট। আজকে আমাদের হাতে যা সময় আছে তাতে বোধহয় কুলোবে না, তাতে কুলোবে না। আমি এইটাকে আপাতত বন্ধ রাখছি, মানে মার্কসের এই নন্দন তত্ত্বটা বন্ধ রাখছি। তবে এটা ঠিক, যারা খুব কট্টরবাদী কমিউনিস্ট, তারা মনে করে যে বুর্জোয়াদের থেকে কিছু জানার নেই, শেখার নেই, এটা বলে, বাতিল করে দেয়। মার্কস কিন্তু বাতিল করেন না, লেনিনও বাতিল করেন না। লেনিন বলেছেন, স্টালিন বলেছেন, তোমার বিষয়বস্তু হবে সমাজতান্ত্রিক, আঙ্গিক ধার নেবে তুমি কিন্তু বুর্জোয়াদের থেকে। শিল্পের যা কিছু সৌন্দর্য, ওখান থেকে তুমি ধার নেবে, তোমার মতন করে তার বিষয়বস্তুতে প্রয়োগ করবে, তুমি বাতিল করে দেবে না কিছু।
দূর ফালতু বুঝুয়া না, অনেক শেখার আছে। আজকে টলস্টয়ের পাওয়ার অফ ডার্কনেস, তুমি টলস্টয় অ্যান্টি মার্কসিস্ট ছিল বলে তুমি বাদ দিয়ে দেবে? তার লেখনীকে তুমি, সত্যজিৎ রায় তো কমিউনিস্ট পার্টির লোক ছিলেন না, তুমি তার শিল্পকে বাদ দিয়ে দেবে? শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে না? উনি যা করে গেছেন, যে সিনেমাগুলো বানিয়ে গেছেন, অত সোজা তুমি তাকে বাদ দিয়ে দেবে? বাদ দিতে পারো না। এটা মার্কসও বলেছেন, লেনিনও বলেছেন, স্টালিন বলেছেন, মাও সেতুং বলেছেন। তোমার দেশজ যা আছে, তোমার যা কিছু আছে নিজস্ব, যা কিছু সম্পদ আছে, বিষয়বস্তু আছে, তার উপর ব্যবহার করো। দেশীয় বিষয়বস্তু দিয়ে সমাজতান্ত্রিক বিষয়বস্তু তৈরি করো। করে তুমি যখন তার আঙ্গিক রচনা করবে, সবার থেকে সাহায্য নাও। যেটা ব্রেক করেছিলেন, ব্রেক করেননি, সাংঘাতিকভাবে ব্রেক করেছেন। ব্রেক কার থেকে না নিয়েছেন? সবার থেকে নিয়েছেন। ভারতবর্ষ থেকে ব্রেক কম নেননি, প্রচুর নিয়েছেন। তার কত কথা, তার পাঁচালির ওপরে দাঁড়িয়ে আছে ফেরফ্রেন্ডো বা বিচ্ছিন্নতাবাদের তত্ত্ব, তার দাঁড়িয়ে আছে ব্রেকটার ওটা। কাজে এখন আজকে আর সময় কুলোবে না, সবটা মিলিয়ে আমরা চলে যাব, প্র্যাকটিক্যাল কিছু কাজ করব। তার মধ্যে প্রথমে আমি যাব অ্যাক্টিংয়ের ওপরে, অর্থাৎ স্ট্যানিস্লাভস্কি, যার কথা আমরা প্রথমেই বলেছি। স্ট্যানিস্লাভস্কি থিয়েটারের সবচেয়ে বড় এখন পৃথিবীর কেন স্বীকৃত টিচার, গোটা পৃথিবীতে এখনও তাকে মান্য করা হয়, কনস্টান্টিন স্ট্যানিস্লাভস্কি। উনি তখনকার দিনের নাটক তার কাছে একঘেয়ে লাগছিল, অভিনয়টা ভীষণ একঘেয়ে লাগছিল। কী করে এর থেকে বেরিয়ে আসা যায়, তখন তার একটা তত্ত্ব তৈরি করলেন উনি, এবং সেখানে সেইটা ওনার যে থিয়েটার ছিল মস্কো আর্ট থিয়েটার, সেখানে তিনি প্রয়োগ করলেন। অভূতপূর্ব ফল পেলেন। স্ট্যানিস্লাভস্কি নাট্যকার ছিলেন না, উনি চেকআপ করেছেন, শেক্সপিয়ার করেছেন, প্রচুর নাটক সেখান থেকে করেছেন, এবং সেখানে অভিনেতারা চাবুকের মতন সব অভিনয় করা শিখলেন তার থেকে। এবং স্ট্যানিস্লাভস্কির একটা ক্লাস, মানে স্ট্যানিস্লাভস্কির অভিনয় যে তত্ত্বের ক্লাস, স্ট্যানিস্লাভস্কির লিখেনে 3টে বই আছে। তোরা যদি পাস সেই 3টে বই পড়ার চেষ্টা করিস। এক হচ্ছে স্ট্যানিস্লাভস্কির মাই লাইফ ইন আর্ট, এটা বাংলা অনুবাদ আছে, বঙ্গ অনুবাদ আছে, কলেজ স্ট্রিটে পাওয়া যায়। মাই লাইফ ইন আর্ট, আমার জীবন ও শিল্প, এই নামে একটা বাংলা বই আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে তো আছে, সবই আছে। মাই লাইফ ইন আর্ট হলো। আর একটা হচ্ছে অ্যান অ্যাক্টার প্রিপেয়ার্স, দুটো খণ্ড আছে। অভিনেতার প্রস্তুতি, দুটো খণ্ড আছে। এটা ব্রজসুন্দর দাস বলে একজন অধ্যাপক, তার লেখা, অনুবাদ করা, তার অনুবাদ করা অ্যান অ্যাক্টার প্রিপেয়ার্স, দুটো খণ্ড আছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। এর মধ্যে অভিনেতা কি করে তৈরি হবে সেটা। তৃতীয় বই আছে স্ট্যানিস্লাভস্কির, সেটা হচ্ছে বিল্ডিং এ ক্যারেক্টার, চরিত্র নির্মাণ। পড়েছিস তুই? 3টেই পড়েছিস? ভেরি গুড, ভেরি গুড। বিল্ডিং এ ক্যারেক্টার, কি করে চরিত্র নির্মাণ করতে হয়, এই 3টে বিখ্যাত বই। অর্থাৎ এই 3টে পড়লে দুটো জিনিস হয়, অভিনয়টা করতেই হবে, আমার দ্বারা হবে না, আমার ছেড়ে দেয় না। দুটো ফিলিংস হতে পারে, একটা ছেড়ে দিতে হবে, নয় চেপে ধরতে হবে। যদিও আমাদের এই অনুবাদগুলো বাংলায় যারা করেছেন খুব স্বচ্ছন্দ অনুবাদ নয়, কিন্তু বোঝা যায়, একটা আইডিয়া তো পাওয়া যায় কি বলতে চাইছেন, কি করতে চাইছেন, কিভাবে চলছে। স্ট্যানিস্লাভস্কির সবচেয়ে ভালো শিষ্য ছিল, তার নাম ভাক্তাঙ্গভ। স্ট্যানিস্লাভস্কির অভিনয়ের তত্ত্বের গুড টিচার ভাক্তাঙ্গভ। স্ট্যানিস্লাভস্কি নিজেও স্বীকার করেছেন, ভাক্তাঙ্গভ উনি যা শেখাতেন তার থেকে ভালো শেখাতেন উনি, আর দুর্দান্ত টিচার ছিলেন। আমার ভাক্তাঙ্গভ বইটা চুরি হয়ে গেছে, তা পুরো একটা বিদেশি বই, আমার জায়গা উড়িয়ে দেওয়া, শৈলেশ গুণেও উড়িয়ে দেওয়া, এটা কে নিয়ে গেছে বাড়ি থেকে জানি না, এবং বিদেশি বই এটা ছিল। তা ভাক্তাঙ্গভের একটা দিয়ে আমি স্ট্যানিস্লাভস্কি শুরু করব। ভাক্তাঙ্গভের বা স্ট্যানিস্লাভস্কির একটা জায়গা আছে, তার নাম হচ্ছে
এটাও লিখে রাখ, ETUDE, ইটিউড, ETUD, ইটিউড। ইটিউড হলো ছোট ছোট অংশ অভিনয় করে দেখানো, লাইক ইম্প্রোভাইজেশনের মতো। এটা অভিনয় শিক্ষা, স্ট্যানিস্লাভস্কির অভিনয় শিক্ষার সবচেয়ে বড় জায়গা এটিউড। এটিউড ভাক্তাঙ্গব শেখাতেন, এটিউড। এবং এটিউড যে করেছে, বারবার করেছে, সে অভিনয় তত পোক্ত হয়ে গেছে। এটাই প্র্যাকটিস করানো হতো বারবার। ভাক্তাঙ্গব একদিন ক্লাস নিচ্ছেন, ছেলেমেয়েরা আছে, ইটিউডের ক্লাস হচ্ছে। ভাক্তাঙ্গবকে এসে বললেন, আচ্ছা তোমাদের কি কি ইটিউড পড়ানো হচ্ছে? তারা বললো যে একটা ইটিউড আমরা করেছি যেখানে আমার মা পাশের ঘরে আছে, আমার বিকলাঙ্গ ভাইটা খাটের ওপর শুয়েছে এবং মা সারাদিন বাড়ি ছিল না। সন্ধ্যের দিকে বিকলাঙ্গ ভাইটা আমার মনে হচ্ছিল মরেই যাবে, আর মা তার নিজের জীবনের থেকে ওই ভাইটাকে বেশি ভালোবাসে। মা যখন এসছে, আমি তখন মাকে কি করে বলবো যে ভাইটা এক্ষুনি মারা যাবে? এইটা করিয়েছে। ভাক্তাঙ্গব বললেন, বেশ, নেক্সট। বললো নেক্সট হলো, আমার বাড়িতে একটা সাংঘাতিক বিপদ ঘটেছে, পাশের বাড়িতে আমার বাবা। ভাক্তাঙ্গব থামালেন, সবগুলো পাশের ঘর, পাশের বাড়ি হচ্ছে না, এইখানে এই সময় ঘটছে, কোনো ইটিউড তোমাদের পড়ায়নি, তোমরা তো সব পাশের ঘর নয় পাশের বাড়িতে যাচ্ছ। বলে না, এরকম তো করার নেই। বলে আচ্ছা ঠিক আছে, তুমি এসো। তাকে ডাকা হতো, ছেলেটি। তুমি ওই ঘরের ওই কোণে গিয়ে, ঘরে না ওখানে একটা ফায়ার প্লেস বা একটা স্টোভ আছে, তুমি গিয়ে ওখানে কয়টা কাগজ জ্বালাবে, কাগজের টুকরো জ্বালাবে, ব্যাস। ছেলেটি খানিকটা ঠিক থমকে আছে, আর তো কিছু বলেনি। বলে আমি কি করবো? বলে ওই কোণে যাবে, কাগজ জ্বালাবে। না, ওখানে তো কিছু নেই। বলে তুমি তো ডিরেক্টরের ক্লাস করতে এসো। ওটা ডিরেকশনের ক্লাস ছিল, ডিরেকশনের ক্লাস করতে এসো। হ্যাঁ, তুমি আমায় জিজ্ঞেস করছো কেন? বলে কি আছে? বললো কতগুলো ভাঙা সেট, কতগুলো কাঠ করে। একটা ডিরেক্টরের কল্পনা শক্তি নেই, ওটা দিয়ে একটা স্টোভ বানিয়ে নেওয়া যায় না, একটা ভাত। এইটুকু ছেলেটি বুঝে গেল, ওইটুকু বুঝে যে ওটা দিয়ে একটা বানালো, ফায়ার প্লেস একটা বানালো, কাঠগুলো জড়ো টড়ো করে তারপর বসে। এবার আর চোখে দেখলো ভাক্তাঙ্গব বাকি ছেলেদের সাথে হাসছে আর গল্প করছে। বলে আমাকে করতে দিয়ে উনি হাসছেন আর গল্প করছেন, আমি কি করবো? আমি তো নিজেই জানি না আমি কি করবো। তাহলে আমি কি করবো? আকাশ পাতাল ভাবছি, চুপ করে বসে। আবার আর চোখে তাকিয়ে থাকে, ভাক্তাঙ্গবকে একটা কি বলছেন, আমার একটি ছেলে। ভাক্তাঙ্গব আসছে, বুঝতে পারছেন, বসে 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 করেছিলাম। তখন আপনার পকেটটা দিচ্ছে, কাগজ এটা করতে দেখে ওরা যেখানে রিহার্সাল দেয়, তার বাড়িওয়ালা রিহার্সাল ভুলে গেছে দিকে, তাকে কিছু টাকা দিতে হবে, সেটা পকেটিং করে আছে, ঘরেও দেওয়া হয়নি, কাউকে বলা হয়নি, টাকাও দেওয়া হয়নি। এবার লোকটা কি করবে কে জানে। হায় হায় হায়, আমার তখন মাথায় চলে গেছে, যদি ঢুকতে না দেয় রিহার্সাল আর কোনোদিন তাড়াতাড়ি সেটা আলাদা রাখবে। হঠাৎ পড়াতে হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। আবার একটা কাগজ বার করতে, আবার লন্ড্রি ইস্ত্রি করতে দিয়েছিলাম, ওখানে তো খোট পড়ে, সেইগুলো রয়ে গেছে, আনা হয়নি, এটাও যত্ন করে রাখে। তাহলে তারা ফালতু কাগজ ধর ফেলে দিত, ওই ফায়ার প্লেস থেকে ওখানে ফেলে। আবার একটা কাগজ ধর এটা ফেলে দিত, নিজের মনে এরকম করে করতে করতে দেখে পেছনে ওর এক বন্ধু এসছে। বন্ধু এসে ওর পাশে দাঁড়িয়েছে, এসে বলছে কি করছিস? এবারে তোকে পাঠিয়েছে। হ্যাঁ, বলে হ্যাঁ, কেন? কি করছিস দেখি। বলি কিছুই করতে হচ্ছে, আরে মানে ভলেন্টারি ফিল দিতে হবে, বড়দার মধ্যে উঠে গেছে, স্যার কিছু বলে, আর আমি কামড় ফেলছি। ঠিক আছে, হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ,
ডাক্তার বাবু বলছে ওকে ওকে চলে এসো তখন ঢোকার মতন হয়ে স্যার আমি কি করলাম আমি বলে তুমি খুব ভালো করছো বলে আমি তো কিচ্ছু করিনি বলে তুমি ভালো হয়েছে বলে তো ভালো হয়েছে আমি তো কিছু কথা বলিনি তুমি তো কিছু করতে চাওনি এটাই করি না বললেই বিপদ হয়ে যেত বললেই তুমি নাক ফোলাতে বললেই গলাটা ভারী করতে বললেই শরীরটাকে শক্ত করতে সে বিভৎস ব্যাপার সে অভিনয় মানুষ দেখতে পারে না দেখা যায় না তোমরা ভালো বলতে আমি ভালো অভিনয় করছো সবচেয়ে কথাটা অভিনয় বুঝছে তুমি নয় এইটা ঠিক এইটা ঠিক তুমি কিছু করোনি এটাই ঠিক এবার তুমি বলো তো কতক্ষণ ওখানে ছিলে বলে তোমার সাথে আমার কথোপকথন হয়েছে যখন আমি প্রথম তোমাকে বললাম তুমি ওই ঘরের কোণে চলে যাও তোমার সাথে 3.5 মিনিট কথা হয়েছে তুমি ওই স্টোভটা বানিয়েছো তার টাইমিং ছিল 4.5 মিনিট কাঠগুলো দিয়ে যে বানিয়েছো তারপরে 4.5 মিনিট আর 3.5 মিনিট 8 মিনিট তুমি টোটাল অভিনয় করেছো 3.5 মিনিট আর তোমার বন্ধুকে আমি পাঠিয়েছিলাম তোমার কাছে আমি পাঠিয়েছিলাম তুমি তার সাথে কথা বলেছো 1.5 মিনিট তোমার টোটাল এপিসোড 12.5 মিনিট অভিনয় হচ্ছে 3.5 মিনিট ও বলতে তাই আমার মনে হচ্ছিল অভিনয়টা আমি 8 ঘন্টা ওখানে বসেছিলাম আর আপনার সাথে কথা বলেছিলাম এটা রিলেটিভিটি অর্থাৎ 3.5 মিনিটের বেশি লাগে না চাকদানভাবে যে অভিনয় শিক্ষার পদ্ধতিটা ইউটিউবের মধ্যে করার দরকার এটাকে স্বাভাবিক লাগছে বাস্তব কোনোদিন হতে পারে না বাস্তবতর এই যে বলছিলাম গণেশ আগেগুলো মেলায় আবার আচ্ছা গণেশ বাস্তব আমরা পুজো করি তারা সবচেয়ে বেশি যারা কঠোর বাস্তবের মধ্যে চলে তারা ব্যবসাদার সবসময় 2 পয়সা মেলায় লস না লাভ লস না লাভ এটাই করে তাদের দেবতা গণেশ যার মাথাটা হাতি বাস্তব পুজো করি না আমরা আরো ক্ষমতা আছে গণেশকে ছুড়ে ফেলে দিতে পারবে না তাহলে অবাস্তব তাহলে শিল্পে কোন দুঃখে বাস্তব হতে যাবে একজন দেবতা আছে 10টা হাত তার স্বামী তার পায়ের তলায় থাকে আছে বাস্তব হয়তো থাকে আমরা খবর রাখি না সেই সব বলবে কিন্তু এরকম তো বাস্তব নয় 10টা হাত তো বাস্তব হতে পারে না এটা তো প্রতিবন্ধী অ্যাকচুয়ালি প্রতিবন্ধী মেডিকেল কলেজে হতে পারে কথা বলতে এত বয়স আর কাটা যাবে না এটা তাহলে বাস্তব নয় তাহলে শিল্প কোন দুঃখে বাস্তব হতে যাবে আর সব পুঁজিত সব তো বাস্তবের সাথে পুঁজিত কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয় পশ্চিমবাংলায় দুর্গা পূজার জন্য সারা পৃথিবী চমকিত হয় কি জন্যে 10 হাত একটা অবাস্তব তাহলে শিল্পের দায় বাস্তব হবে ভারসাম্য করলে বাবা মা মারা যাওয়ার পর থেকে গ্যাস হয়ে ওইটা কি শিল্প ওটা তো শিল্প হতে পারে না তাহলে বাস্তব বলে কিছু নেই ভারসাম্য বলছে এরপরে ওই ছেলেটি একটি অভিনয় করে দেখতে যান ঘটনা এবং সে ক্লাস করার পর তার মনে হয়েছে অনেক দিন দেখছি আমি ক্লাস করেছি আমি আজকে ভারসাম্য দেখিয়ে দেবো আমি কম অভিনেতা না সে প্রচন্ড প্রস্তুতি নিয়ে ভারসাম্য বাড়বে সে শুনেছে সে দারুণ অভিনয় করছে মানে যা করে তাকে নিজের বাড়াবাড়ি বোধহয় করে ফেলো না এতটা বাড়াবাড়ি না করলে হতো সেরকম অভিনয় করে ভারসাম্যকে চলতে দিতে হবে শোয়ের পর বেডরুমে ভারসাম্য এসছেন খুব দৌড়ে আছে এইবার ওই যে আমি পড়েছিলাম তারপর এতদিন পরে দেখা এবার নিশ্চয়ই আমাকে বলবে যে হ্যাঁ তোমার একটু উন্নতি হচ্ছে কোনো ভাগ্যবাবু আমার দিকে তাকালেনই না একে বললেন যে আপনি ভালোই করেছেন আপনার ওই জায়গাটা একটু ভালো ওকে বললেন হ্যাঁ ঠিকই আছে না আপনি বেশি এই জায়গাটা নিয়ে ভাবছেন ওই জায়গাটা একটু ভালো ওর দিকে তাকাচ্ছেন বলে আচ্ছা চলি গুড নাইট ওনার দৌড়ে গিয়ে দেখেছে স্যার স্যার আমারটা বলবেন না তুমি নাটকে ছিলেন হয়ে গেছে না আমি বললাম ও না আমি তোমায় দেখতে পাই চলি হ্যাঁ ভালো চল বললো এত বড় শিক্ষা এর আগে আমার হয়নি এক দাঁড়ে আমাকে দুঃসাত করে দিল আমি ভাবতে বসলাম যখন গভীর ভাবছি আর ওর ক্লাসগুলো ভাবছি তখন ভাবছি আমারটা তো কিছুই হয়নি ও তো ঠিকই বলেছে আমাকে দেখতেই পাওয়া যায়নি আমি ভাবছি আমাকে দেখছে আমি ভাবছি অর্থাৎ বাড়াবাড়ি অভিনয় খুব হয় থার্ড শো আর একটা নাটক ও করেছে তখন অনেক স্থিত
ও যেগুলো বাড়তি করতো, লোককে দেখাতো দেখো আমি অভিনেতা, সেগুলো বাদ দিল। বাদ দিয়ে ডাক্তারের কথা ভাবলই না। এ আসে না আসছে আমার দেখার দরকার। প্রথম চরিত্রের মধ্যে পার্থক্য বেশি, এবং চরিত্র কি বলছে সেটাই আমি দেখাবো। কে দেখলো না দেখলো আমার অভিনয় করার পর তার একটা তৃপ্তি। এবার আক্রমণ এসে তাকে গান ডেকে কাঁধে হাত রাখে, বললেন চালিয়ে যান। বললো এটাই আমার জীবনের কথা। আমি বোঝাতে পারলাম অভিনয়ের শিল্প কাকে বলে। একটা পুরো ইয়ে ফটো। এইবার আমরা দেখবো নিজেরা কি পারি। ফটো খাওয়াই শুভ রুটি হজম হয়ে গেছে, আচ্ছা মধ্যে জায়গাটা খালি করে দেয়, মাঝখানে জায়গা এই সাইডে বা ওই সাইডে দিয়ে মাঝখানে বেশি জায়গা পাইবে না আমাদের। দুটো ভাগ হয়ে যাবে। আচ্ছা সবাই করলে আমার টাইমে একটু অসুবিধা, যাই হোক চারটে করলেই আমরা বোঝাতে পারবো। এটা তুই আউট অফ স্টেজ আছিস, তোর আউট অফ স্টেজ, সাপোজ এইটুকু স্টেজ আছে। এবার ওইখানে তুই আসছিস, এসে কিছু একটা করবি যাতে প্রমাণিত হয় তুই বাইরে কি করছিস। স্টেজে যখন ঢুকবি তখন আমরা বুঝতে পারবো তুই বাইরে ওটা করছিস, সেটাকে করে স্টেজে বুঝতে পারছিস। বাইরে একটা কিছু করছিস, তার রেস্টটা স্টেজে আনবি। আমরা তোর অ্যাকশন থেকে, ডায়লগ ফাইলগ নেই, অ্যাকশন থেকে বুঝতে পারবো বাইরেও ওইটা করছি। বুঝতে পারলাম সবার কাছে ক্লিয়ার। বাইরে যেটা করছিলি তার রেস্ট ধরে স্টেজের মধ্যে আমরা তোকে দেখে বুঝতে পারবো তুই বাইরে কি করছিস। বুঝতে পারিস? হ্যাঁ যা ইচ্ছা কর। তুই কথাটা বুঝতে পেরেছিস? একবার বোঝা সবাইকে। মানে আমি বাইরে যে কাজটা করছিলাম সেইটার রেস্টটা, মানে আমি ঘরে এসে সেটা বোঝাতে হবে যে আমি বাইরে ওই কাজটাই করছি, কিন্তু সেই কাজটা করে নয়। না সেই কাজটা করে, সেটা এটা বোঝাতে হবে আমি ওই কাজটা করছিলাম। আমরা বুঝবো এইটা করছিল এরকম। এর মধ্যে কিন্তু ওই দুবাইয়ের মতো আগা মোতা এসব করিস। কি দরকার কথা বলা? কথা এত বলিস কেন? আমার মতো মহিলা বলতো যে দেখো আমরা বসলেই বলে দেখো পুরো দুটো এখনই বক বক করো, চলো কেটে পড়ি। বক্তৃতা দেওয়ার দরকার নেই, এক্ষুনি বক বক। কত লোক এখান থেকে পালিয়ে যায় যে ওই যে লোকটা সাদা চুল হয়ে গেছে খালি বকে, ওখানে গিয়ে কি করবো বৃষ্টি সঙ্গে। চল আর সামনে কোন দিকটা রাখবো সেটা ইচ্ছা। হ্যাঁ খোলা, সামনে খোলা, যেদিকে ইচ্ছা ওইদিকে কর না, ওইদিকে কর না। ব্যাস ব্যাস ঠিক আছে। অনেক নেক্সট ওদিক থেকে চলে মৈত্র মহাশয়। মৈত্র মহাশয় করছেন, সাগর সম্মনে যাচ্ছেন না। নেক্সট নেক্সট ঠিক আছে। এদিক থেকে যোগদান তুমি করো ভাই, কর না কর না, যা ইচ্ছা করো।
আয়োজন করার দিক থেকে বননগর থেকে একজন হোক না, বননগর কত দূর থেকে তোরা এসছিস রে, একজন কর। আচ্ছা, চারজনকে বড় গাড়ি দিয়ে অভিনন্দন জানা, তুই দিস না কিন্তু সবাই ভালো করে